আশা করি অডিও ভিডিও দুটোই ক্লিয়ার আছে। এখনো 1 মিনিট বাকি রয়েছে, স্যার জয়েন করে গেলে আমরা স্টার্ট করে দেবো। আজকের ক্লাস রয়েছে বায়োসায়েন্স। আমি আগেই জানিয়েছিলাম বায়োসায়েন্স কাদের জন্য গুরুত্বপূর্ণ, যারা আপার প্রাইমারি টেট সায়েন্স নিয়ে পরীক্ষা দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ। দেন আমাদের যারা প্রাইমারি টেটের একটা সাবজেক্ট রয়েছে এনভায়রনমেন্ট, সেখানকার জন্য বায়োসায়েন্স গুরুত্বপূর্ণ। আর বলেছিলাম গ্রুপ সি গ্রুপ ডি যারা দেবে তাদের যে জিকে বলে যে পার্ট রয়েছে, জিকে বা জেনারেল অ্যাওয়ারনেস বলে যে পার্টটা রয়েছে, সেখানেও কিন্তু এই সাবজেক্টটা কাজে লাগবে। তো এই রয়েছে আমাদের গুরুত্বপূর্ণ জায়গা। নেক্সট যেটা বলার, গতকাল ক্লাসের রেকর্ডিং আমি গ্রুপে শেয়ার করে দিয়েছিলাম, আশা করি দেখে নিয়েছো। যারা দেখোনি তারা একবার ওটাকে চোখ বুলিয়ে নিও। আমি এটুকু বিশ্বাস করি যে তোমার মানে পাওয়ার জায়গা, তুমি ওখান থেকে কি পাবে সেটা অ্যাটলিস্ট জিরো হবে না। এবার কত পার্সেন্ট কি পেলে সেটা তুমি ভালো বলতে পারবে, ওটা আমি বলে দিলে হবে না। তো স্যার জয়েন করে গেছেন, আমরা ক্লাসটা স্টার্ট করে দেবো, সময় নষ্ট করবো না। আবারও বলছি বায়োসায়েন্স ক্লাস, এবং মনে রাখো আজকের ক্লাস থেকে কিন্তু রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস গ্রুপে শেয়ার করা হবে না, ইন্ডিভিজুয়ালি সিক্রেট কোডের মাধ্যমেই শেয়ার করা হবে। বারবার বলছি এই কথাটা মাথায় রেখো, অন রেকর্ড লাইভ বলছি যে রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস গ্রুপে শেয়ার করা হবে না, তা ইন্ডিভিজুয়ালি সিক্রেট কোডের মাধ্যমেই কিন্তু শেয়ার করা হবে। সিক্রেট কোড কি বা কিছু আমি একদম শেষে দেখতে পাবে। ক্লাস যেখানে শেষ হবে আমি সেখান থেকে জয়েন করব, এবং ক্লাস শেষ হওয়ার পর আমি তোমার থেকে 2 মিনিট সময় নেবো ফিডব্যাকের জন্য, ঠিক 2 মিনিট। 2 মিনিট পর আমি তোমার সিক্রেট কোড শেয়ার করে দেবো, অর্থাৎ ক্লাস শেষ হওয়ার 2 মিনিটের মধ্যে তুমি সিক্রেট কোড পেয়ে যাবে। সিক্রেট কোড শেয়ার করা হয়ে যাওয়ার পর তারপরে যদি তোমরা পারমিশন দাও, তোমরা যদি সময় দাও, তোমাদের থেকে যদি পারমিশন পাওয়া যায়, তাহলে আমি আমার পরবর্তী কথাগুলো বা যা কিছু যেগুলো বলার, যেগুলো গতকাল ক্লাসে সব শেষ হয়নি, আমি সেগুলোকে আবার একবার কন্টিনিউ করবো, যদি তোমরা পারমিশন দাও। তো আবার বলছি, ক্লাস যেখানে শেষ হবে আমি সেখান থেকে জয়েন করবো। একটু প্লিজ স্যারকে কোঅপারেট করবে। তোমার দিক থেকে মাইক্রোফোন বন্ধ থাকছে, কিন্তু তোমার ইনকল মেসেজ বা চ্যাট মেসেজ অপশন খোলা থাকছে, আর রিয়াকশন খোলা থাকছে। আমি বলবো ইনকল মেসেজ বা চ্যাট অপশনকে অপব্যবহার করো না, তোমার যতটুকু প্রয়োজন সেটাকে কাজে লাগাও। কারণ কি, ধরো একটা ফোনের মধ্যে অনেকে ক্লাস করছে, দেখবে তো আমরা মেসেজ করলে ওই মেসেজগুলো স্যার যেখানে স্ক্রিন শেয়ার করেছে তার উপর দিয়ে চলে আসে। তো যারা ডিজার্ভিং ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু অসুবিধা হয়। তো এটাই রিকোয়েস্ট রইলো যে যদি খুব দরকার না হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করার দরকার নেই। মন দিয়ে শোনো, ডেফিনেটলি তুমি আজকের ক্লাসের পর একটা অন্যরকম বা একটা ধারণা তৈরি হবে বায়োসায়েন্স সম্পর্কে। আমি একটা অ্যাজাম্পশন করে রাখছি ক্লাসের আগে, ক্লাসের পর আমি তোমার থেকে শুনবো। অ্যাজাম্পশনটা এরকম যে তুমি প্রচুর বায়োসায়েন্স পড়েছো, বায়োসায়েন্সের প্রচুর টিচারের কাছে তুমি পড়েছো, লাইফ সায়েন্স তুমি অনেক জানো, কারণ সায়েন্সের মধ্যে আমরা এই সাবজেক্টটাকে সব থেকে ভালো চিনি বা জানি। তো আমার অ্যাজাম্পশন এটা যে আজকে 1.5 ঘন্টা ক্লাস করার পর তোমার মনে হবে যে আমি বায়োসায়েন্স অনেক পড়েছি, অনেক টিচারের কাছে পড়েছি, কিন্তু আমাকে আজকের মতো কেউ পড়ায়নি বায়োসায়েন্স। এটা আমার অ্যাজাম্পশন থাকলো, আমি চাপিয়ে দিচ্ছি না। আমি তোমাদের থেকে জানবো ক্লাসের পর যে আমি কতটা এই কথাটা ঠিক বললাম না ভুল বললাম। একটু প্লিজ স্যারকে কোঅপারেট করবে। গুড ইভিনিং স্যার, ওয়েলকাম ক্লাসে। দেখুন আপনি শেয়ার করতে পারবেন বা আনমিউট করতে পারবেন। হ্যাঁ স্যার, গুড ইভিনিং প্রত্যেককে। আমি একটুখানি আমাকে সময় দিন, আমি পেজটা সেট আপ করে নিয়ে রাখতে পারছি। একটু প্লিজ প্রত্যেকের কাছে রিকোয়েস্ট রইলো যে ক্লাসটা মন দিয়ে শোনো। এটা ডেফিনেটলি একটা ওয়ে খুঁজে পাবে, পাথ খুঁজে পাবে বায়োসায়েন্স সম্পর্কে। ঠিক আছে স্যার, ডেফিনেটলি একটা সিলেবাসের জায়গাটা বলে দেবেন যে কি কি আছে, মোটামুটি একটা মোটামুটি একটা জায়গাটা হয়ে যাবে। তারপর অবশ্যই কিছু টপিক কিছু ডিসকাস করবেন, কিছু কোশ্চেন আনসার অবশ্যই ডিসকাস করবেন। ঠিক আছে স্যার, যেখানে ক্লাস শেষ করবেন আমি সেখান থেকে জয়েন করব। একটু প্লিজ স্যারকে কোঅপারেট করবে। আর কমেন্ট অপ্রয়োজনে মেসেজ করার কোনো দরকার নেই।
স্যার আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। আমি সব বলবো, একটু ওয়েট করে যাও। দেখবে সব জানতে পারবে। সবাই যখন সবকিছু জানতে পারছে, তুমিও জানতে পারবে যে কিভাবে ফিডব্যাক শেয়ার করবে, সিক্রেট কোড কিভাবে পাবে। শুধু ক্লাসটা মন দিয়ে করো, দেখো সবকিছু জানতে পারবে, সবকিছু পেয়ে যাবে। লাইভ ক্লাস থেকে সবকিছু পেয়ে যাবে। কারণ গ্রুপে কোনো কিছু কিন্তু শেয়ার করা হবে, গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না। স্যার একটু ওয়েট করুন, আমি পেজটা সেট আপ করে নিয়ে করছি, একটু সময় দিন। ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট বা স্যার একটু কনফার্ম করবেন যে স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওকে স্যার, ওকে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, কন্টিনিউ। ওকে, তাহলে আজকে আমি তোমাদেরকে যে জিনিসটা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব, স্যার তো বেসিক একটা কিছু কথা বললেনই। তো বেসিক অ্যাপ্লিকেশনে এর পরবর্তীতে আমার যেখানটা করে আমি কথা বলবো, সেই জায়গাটার নামটা কি? সেই জায়গাটার নামটা হচ্ছে আমাদের কি না, আমাদের প্রথমত সিলেবাস কি আছে। দেখো, যখনই আমরা সিলেবাস সম্পর্কে আলোচনা করব, সেই ক্ষেত্রে আমাদের এই সিলেবাসের মধ্যে কি থাকবে কি থাকবে না এইগুলো নিয়ে একটু আলোচনা করছি। প্রথম কথাটা কি আছে আমাদের, এনিম্যাল সেল বা প্রাণী কোষ। অর্থাৎ তুমি প্রাণী, আমি প্রাণী, তোমার দেহে আমার দেহে যেই যেই কোষগুলো থাকবে, সেই জিনিসটাকে আমরা কি বলবো, সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কি আমাদের প্রাণী কোষ। এইবার আমাদের প্রাণী কোষের পরবর্তী জায়গাতে আমাদের যে জিনিসটা আছে, সেই জিনিসটার নাম কি? সেই জিনিসটার নাম হলো আমাদের প্লান্ট সেল বা উদ্ভিদ কোষ। প্লান্ট সেল বা উদ্ভিদ কোষ। তা প্লান্ট সেল বা উদ্ভিদ কোষটা কি? যে আমাদের এই প্রাণী ছাড়াও যে অজস্র উদ্ভিদ আছে, এই অজস্র উদ্ভিদের মধ্যে আমাদের যে কোষগুলি থাকে, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে কি আমাদের উদ্ভিদ কোষ বলবো। ঠিক আছে, এইবার আমাদের যখন একটা প্রাণীর মধ্যে অনেকগুলি কোষ একত্রিত হয়ে আমাদের যা তৈরি করে, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো এনিমেল টিস্যু বা প্রাণী টিস্যু। হয়েছে। আর আমাদের এইখানে যে প্লান্ট টিস্যু আছে, এই প্লান্ট টিস্যুটাকে আমরা কি বলবো? না, অনেকগুলি উদ্ভিদের কোষ যদি একত্রে হয়ে যে জিনিসটা তৈরি করে, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে প্লান্ট টিস্যু বা উদ্ভিদ টিস্যু। তো আমাদের এখানে তো গেল হচ্ছে প্রাণী উদ্ভিদ সম্পর্কে বেসিক কথা। এরপরে আমাদের যে জিনিসটা চলে আসে, তাকে বলে হচ্ছে জেনেটিক্স। জেনেটিক্স কি জিনিস স্যার? না, জেনেটিক্স জিনিসটা হচ্ছে এই জিনিস, যেই জিনিসটা কি না, আমাদের একটা কি হয়েছে, আমার মধ্যে যে বৈশিষ্ট্যগুলি আছে, এই বৈশিষ্ট্যগুলি আমি কোথা থেকে পেয়েছি? আমার পিতামাতার থেকে পেয়েছি। এবং আমার সন্তান সন্ততির মধ্যে আমার এবং আমার স্ত্রীর বৈশিষ্ট্যগুলো যাচ্ছে। অর্থাৎ এই যে এক
প্রজন্ম থেকে আর এক প্রজন্মে আমাদের বৈশিষ্ট্যগুলো সঞ্চারণ হচ্ছে, তাহলে বিজ্ঞানের যে শাখাতে আমাদের এই বৈশিষ্ট্যগুলি সঞ্চারণ হয় তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে আমাদের জেনেটিক্স বলবো। তাকে কি বলবো আমরা, বলো? তাকে আমরা জেনেটিক্স বলবো। হয়েছে এখান থেকে? এইবার এই যে জেনেটিক্স আছে, এই জেনেটিক্স এর পরবর্তী আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের কি আছে না বায়ো এভিলিউশন বা জৈব বিবর্তন। বায়ো এভিলিউশন বা জৈব বিবর্তন সম্পর্কে আমি যখন তোমার সাথে আলোচনা করব তখন কি আলোচনা হবে না, তখন যে আলোচনাটি হবে এরকম, কিরকম না আমাদের কি যে মানুষ যে দিনকে দিন যে তার একটা অভ্যাস আচরণগত যে পরিবর্তন হচ্ছে, সেই অভ্যাস আচরণগত পরিবর্তনে আমাদের বিজ্ঞানের যে শাখায় আমরা আলোচনা করি তাকে বলা হয় জৈব বিবর্তন। অর্থাৎ জিনিসটা কিরকম? জিনিসটা হচ্ছে এরকম যে আমাদের হয়তো আমরা ছোটবেলায় হয়তো এখন হেঁটে যেতাম, এখন হয়তো আমরা বাইকে যাচ্ছি, আমরা আরো 10 বছর পরে কি যাবো? আমরা গাড়িতে যাব। অর্থাৎ এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে, এই যে মানুষ দিনকে দিন একটা সময়ের সঙ্গে আপডেট হয়ে যাচ্ছে, এই জিনিসটাকে আমরা কি বলবো? এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে আমাদের জৈব বিবর্তন বলবো। এইবার আমাদের এই যে পরিবেশে এত প্রাণী আছে, এত উদ্ভিদ আছে, এই যে জিনিসগুলি আছে, এই প্রাণী উদ্ভিদ সমস্ত কিছু, প্রাণী উদ্ভিদ সমস্ত কিছু আমি এক নামে ডাকি, তুমি এক নামে ডাকো, বা আমাদের ভারতবর্ষে এক নম্বর নামে ডাকে, অন্য দেশে অন্য নামে ডাকে। তাহলে এইরকম যদি হয় তাহলে তো প্রাণী এবং উদ্ভিদ সম্পর্কে কোন রকম রিসার্চ করা, এগুলি তো নামের জন্য প্রচন্ড অসুবিধার মধ্যে পড়তে হতে পারে। তাই জন্য আমাদেরকে যেটা করতে হয়েছে কি, আমাদেরকে শ্রেণী বিন্যাস করতে হয়েছে। শ্রেণীবিন্যাস জিনিসটা কি না, শ্রেণীবিন্যাস জিনিসটা হচ্ছে এটা, কোনটা? শ্রেণীবিন্যাস জিনিস হচ্ছে কোনটা? এটা যে আমাদের যখন একটা প্রজাতি থাকছে বা একটা প্রাণী থাকছে, সেই প্রাণী আমাদের গণ এবং প্রজাতি, এই দুটোকে দিয়ে আমি সেই প্রাণীটার বা সেই উদ্ভিদটার বিজ্ঞানসম্মত নামকরণ করব, এবং সেটা হচ্ছে ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড। অর্থাৎ সেটা কি? সেটা হচ্ছে আমাদের যেন ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড, অর্থাৎ আমার এখানেও যা আছে আমার যেন কোথায় হয় বলো? আমার যেন উম আমেরিকাতেও তাই হয়, আমার যেন অন্য ইয়েতেও সমস্ত কিছু সমান হয়। তাহলে এই যে জিনিসটা থাকলো, এই জিনিসটাকে আমি কি বললাম? এই জিনিসটাকে আমার বলবো হচ্ছে কি ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস। এরপরে 8 নম্বরে চলে আসে কি? 8 নম্বরে চলে আসে হচ্ছে আমাদের প্রতিষ্ঠা প্রোটোজোয়া। অর্থাৎ আমাদের দেহে যে বিভিন্ন রকম রোগ সৃষ্টিকারী জীবাণু আছে, সেই রোগ সৃষ্টিকারী জীবাণুগুলিকে যদি আমরা একত্রে অ্যাড করতে পারি তাহলে সেই জিনিসগুলোকে আমরা কি বলবো? সেই জিনিসগুলোকে আমরা বলবো হচ্ছে কি আমাদের প্রতিষ্ঠা ও প্রোটোজোয়া বলবো। নাম্বার 9 কি আছে? নাম্বার 9 হচ্ছে আমাদের আছে হচ্ছে পরিফেরা। পরিফেরা কি? পরিফেরা হচ্ছে আমাদের এক ধরনের প্রজাতি, এরকম বলতে পারো। নেক্সট 10 কি আছে? ডাইজেস্টিভ সিস্টেম বা পাচনতন্ত্র। অর্থাৎ তুমি কি করলে না, তুমি আমাদেরকে যে কোনো একটা খাবার খাচ্ছি, সেই খাবারটা থেকে আমার কি হয়েছে? সেই খাবারটা থেকে আমার যখন শক্তি আসবে কি করে? সাপোজ তোমাকে আমি বললাম তুমি মাংস খাও, তুমি মাংস খেলে, মাংস খেয়ে কি হবে স্যার? মাংস খেলে স্যার আমার গায়ে শক্তি হবে। স্যার কখন হবে? না হবে হচ্ছে তখন যখন আমার মাংসটাকে দেহের মধ্যে পচানোর ক্ষমতা আমার আছে। মানে কিরকম? মাংস বলে না, ভাত রুটি ডাল তরি তরকারি যা খাচ্ছ, ফলমূল যা খাচ্ছ ইত্যাদি প্রভৃতি, তুমি সেই খাদ্যটাকে খেয়ে যদি নিজের শরীরে ডাইজেস্ট করতে পারো তাহলে সেই জিনিসটা হচ্ছে আমাদের কাজে লাগবে।
তাহলে আমাদের এই যে শরীরে ডাইজেস্টের কথা যখন থাকবে, তখন সেই জিনিসটাকে আমরা কি বলবো? সেই জিনিসটাকে বলবো পাচন তন্ত্র বলবো। ওকে, এবার চলে এসো কোথায়? এবার চলে এসো হচ্ছে আমাদের সার্কুলেটরি সিস্টেম বা রক্ত সংবহন তন্ত্র। এই যে পাচন তন্ত্র দেখলে, এই পাচন তন্ত্রতে আমরা কি পাবো? না প্রথমেই আমরা খাবারকে খাবো, সেই খাবারটা আমাদের মুখে যে স্যালভিয়া গ্রন্থি আছে, সেই স্যালভিয়া গ্রন্থির লালা দ্বারা সেটাকে একটু নরম করব। আমরা সেটাকে দাঁত দিয়ে চিবিয়ে 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 ক্ষুদ্র করব। তারপরে আমাদের সেটা পাকস্থলিতে যাবে এবং সেখানে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড, বিভিন্ন রকম উৎসেচক ইত্যাদি প্রভৃতির দ্বারা সেই জিনিসটা আমাদের পাচন হয়ে যাবে। যে জিনিসটা পাচন হয়ে গেল, অর্থাৎ খাদ্যের মধ্যে থেকে আমাদের কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট যেটুকু জানে আর সেটুকু নিয়ে নিল বেটারমেন্ট। আর যেটুকু আমার নিল না, সেটুকু কি আমাদের? সেটুকু হলো আমাদের দেহের অপাচ্য অংশ। ঠিক আছে, সেটুকু কি হলো বলো আমাদের? সেটুকু হলো হচ্ছে আমাদের দেহের অপাচ্য অংশ। কথাটি বুঝতে পেরেছো? অপাচ্য অংশ। এখন যখন আমাদের অপাচ্য অংশের কথা থাকবে, তখন সেই অপাচ্য অংশটা কি হবে? না অপাচ্য অংশটা আমাদের দেহের মধ্যে দিয়ে মল আকারে নিঃগত হয়। ওকে, তাহলে এরপরে আমাদের চ্যাপ্টার নম্বর 11। 11 কি আছে? 11 আছে হচ্ছে কি, যে আমাদের সার্কুলেটরি সিস্টেম বা রক্ত সংবহন তন্ত্র। রক্ত সংবহন তন্ত্র সম্বন্ধে কি বলেছে? না রক্ত সংবহন তন্ত্র সম্বন্ধে আমাদেরকে বলেছে যে আমাদের যখন কি হচ্ছে, রক্ত সংবহন তন্ত্র সম্বন্ধে কি বলেছে ভালো করে বোঝার চেষ্টা করো। আমাদের যখন একটা রক্ত প্রবাহিত হচ্ছে, রক্ত কেন প্রবাহিত হচ্ছে স্যার? কারণ আমাদের হার্ট পাম্প করছে, তার জন্য। এখন আমাদের যদি হার্ট পাম্প করে, তবে সেই ক্ষেত্রে কি হবে? আমাদের এই যে হার্ট পাম্প করছে, আমাদের সেই হার্টটা একবার সংকোচন হবে, একবার প্রসারণ হবে। আমাদের যে হার্টটা সংকোচন হলো, এই জিনিসটাকে আমরা কি বলবো? এই জিনিসটাকে আমরা বলবো সিস্টোল। আর আমাদের যে হার্টটা প্রসারণ হবে, সেই জিনিসটাকে আমরা কি বলবো? সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কি ডায়াস্টোল। তাহলে আমাদের দুটো জিনিস গেল কি, হৃৎপিণ্ডের সংকোচনকে বলবো সিস্টোল এবং হৃৎপিণ্ডের প্রসারণকে আমরা কি বলবো? ডায়াস্টোল বলবো। এখন আমাদের যে রক্তকে কি করলো, হৃৎপিণ্ড পাম্প করে ছেড়ে দিল। তাহলে রক্ত আমাদের কোথা দিয়ে প্রবাহিত হবে? না রক্ত আমাদের দেহের শিরা, ধমনী এই দুটোর মধ্যে দিয়ে মেনলি প্রবাহিত হবে। তাহলে দেখো, আমাদের রক্ত যদি শিরার মধ্যে দিয়ে প্রবাহিত হয়, তাহলে কি রক্ত প্রবাহিত হবে? না অলওয়েজ মনে রাখবে যে আমাদের দেহের শিরার মধ্যে দিয়ে দূষিত রক্ত প্রবাহিত হয়, আর আমাদের দেহের ধমনীর মধ্যে দিয়ে বিশুদ্ধ রক্ত প্রবাহিত হয়। তাহলে ঠিকই বললাম, আমাদের দেহের শিরার মধ্যে দিয়ে দূষিত রক্ত প্রবাহিত হয় এবং আমাদের দেহের ধমনীর মধ্যে দিয়ে বিশুদ্ধ রক্ত প্রবাহিত হয়। এখন এই যে সমস্ত কিছুর একটা করে ব্যতিক্রম থাকে, এই ব্যতিক্রমগুলোর মধ্যে কি থাকলো? না আমাদের যদি মহাশিরা কথাটা লেখা থাকে, তাহলে আমি কি বলবো? তাহলে আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে কি, যে আমাদের মহাশিরার মধ্যে দিয়ে কি হবে? না মহাশিরার মধ্যে দিয়ে আমার কিন্তু বিশুদ্ধ রক্ত প্রবাহিত হবে। মানে ইন জেনারেলি শিরার মধ্যে দিয়ে দূষিত, বা ইন দ্যাট কেস অফ মহাশিরা সেটা কিন্তু বিশুদ্ধ। বা ধমনীর মধ্যে দিয়ে ইন জেনারেলি আমাদের বিশুদ্ধ রক্ত প্রবাহিত হয়, কিন্তু তার আগে যদি মহা কথাটা লাগানো থাকে, তাহলে আমরা কি বলবো? তার মধ্যে দিয়ে কিন্তু আমাদের দূষিত পদার্থ বলা ভুল, দূষিত রক্ত প্রবাহিত হয়। এবং আমাদের যেই শিরা এবং ধমনী আছে, এই শিরা এবং ধমনীর মধ্যে থেকে কি হবে ভালো করে বোঝার চেষ্টা করো। না আমাদের এই রক্তকে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপর ভিত্তি করে আমাদের বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার এই রক্তকে কিন্তু 4 ভাগে ভাগ করেছিলেন। কি কি? এ, বি, এবি আর ও।
যার মধ্যে এবি কে বলা হয় সর্বজনীন গ্রহিতা আর ও কে বলা হয় সর্বজনীন ধাতা। এবং আমাদের এই যে রক্ত আছে, এই রক্তের মধ্যে দুটো পার্ট, একটা রক্ত রস, একটা রক্ত কণিকা। এই রক্ত কণিকার তিনটে পার্ট তোমরা প্রত্যেকে জানো, লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা ও অনুচক্রিকা। ক্লিয়ার না ক্লিয়ার না? ক্লিয়ার হলো। তাহলে আমাদের রক্ত সংবহন তন্ত্র বা সার্কুলেটরি সিস্টেম সম্পর্কে তোমাকে এখানে ডিটেলে বলা হলো। ক্লিয়ার হয়েছে? এর পরবর্তীতে তোমাদের যে জিনিসটা আছে, সেই জিনিসটার নামটা কি? সেই জিনিসটার নামটা হচ্ছে, আমাদের ভালো করে মাথায় রাখো, রেসপিরেটরি সিস্টেম বা শ্বসন তন্ত্র। সেই জিনিসটার নামটা কি বলো? সেই জিনিসটার নামটা হচ্ছে কি আমাদের রেসপিরেটরি সিস্টেম বা শ্বসন তন্ত্র। রেসপিরেটরি সিস্টেম মানে আমাদের শরীরে আমাদের যে শক্তির প্রয়োজন হয়, সেই শক্তির প্রয়োজনটার জন্য আমরা যেটা করব সেটাকে বলবো কি আমাদের রেসপিরেশন বা শ্বসন। ক্লিয়ার না ক্লিয়ার না? ক্লিয়ার এইটুকু। এরপরে চলে এসো এক্সক্রিটরি সিস্টেম বা আমাদের রেচন তন্ত্র। তাহলে এক্সক্রিটরি সিস্টেম বা রেচন তন্ত্র জিনিসটা কি? এক্সক্রিটরি সিস্টেম বা রেচন তন্ত্র জিনিসটা হচ্ছে এই জিনিসটা, যে আমার একটা যখন প্রাণী কোনো খাবারকে খাচ্ছে, সেই খাবারের মধ্যে কিছু পরিমাণ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট ইত্যাদি থাকছে, যেগুলি আমাদের বিভিন্ন রকম উৎসেচকের মাধ্যমে দেহের সংশ্লেষ হচ্ছে। বাদ বাকি যেটুকুনি পার্ট আমাদের দেহের সংশ্লেষ হচ্ছে না, সেইটুকু পার্ট কি হচ্ছে আমাদের? সেইটুকু পার্ট হচ্ছে আমাদের দেহের অপাচ্য অংশরূপে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে? এইবার আমাদের অপাচ্য অংশ হিসেবে কি, যেহেতু আমরা প্রচুর পরিমাণে খাবার খাই এবং আমাদের দেহের প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট ইত্যাদি সংশ্লেষের পরিমাণের যে চাহিদা সেটা বেশি, এই জন্য কি করব আমাদের, এই জন্য আমাদের যেটা হবে সেটা হচ্ছে কি, যে আমাদের সেই শরীর থেকে রেচন পদার্থকে বার করে দিতে হবে। কথাটি বুঝতে পেরেছো? তাহলে রেচন পদার্থ কি হবে? আমাদের দেহ থেকে মলমূত্র ইত্যাদি। প্রাণীদের যেমন রেচন তন্ত্র হয়, উদ্ভিদের ক্ষেত্রেও রেচন তন্ত্র হয়। এবং তাদের ক্ষেত্রে কি হবে? আমাদের নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ, নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ। আমাদের কিন্তু দু রকমের রেচন পদার্থ হচ্ছে। ঠিক আছে? বুঝতে পেরেছো? এবার চলে এসো হচ্ছে আমাদের 14 নম্বর নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র। দেখো, আমাদের বডিটা যদি হোল বায়োলজি হয়, তবে এই বায়োলজির মধ্যে ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট যে বা আমাদের দেহে মোস্ট ইম্পর্টেন্ট যে পার্ট সেটা হচ্ছে কি নার্ভ বা আমাদের নার্ভাস সিস্টেম। তাহলে এই যে আমাদের নার্ভাস সিস্টেম আছে, এই নার্ভাস সিস্টেমে কি কি থাকে, কি কি থাকে না। নার্ভাস সিস্টেম হচ্ছে আমাদের সমস্ত কিছু বার্তাকে বহন করে। ঠিক আছে? আমার পায়ে মশা বসেছে, আমি মারবো না, উড়িয়ে দেবো না, ছেড়ে দেবো, এইটা কে বলে? আমার ব্রেন বলে। তাহলে ব্রেনে কি মশা বসেছে না মশা বসেছে পায়ে? মশা বসেছে পায়ে। এই পা থেকে আমার একটা সিগন্যাল কোথায় যাচ্ছে? না, আমার সিগন্যালটা ব্রেনে যাচ্ছে এবং ব্রেন সেটাকে অ্যানালিসিস করে আমাদেরকে বলছে, কি বলছে, যে এখন কি করা উচিত। ঠিক না ভুল? ঠিক। তাহলে এই যে নার্ভাস সিস্টেম আছে বা স্নায়ুতন্ত্র আছে, এই স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত এককের নাম হলো নিউরন। ঠিক আছে? স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত এককের নাম কি আমাদের নিউরন। এবং আমাদের যে নিউরন আছে, এই নিউরনকে যদি তুমি পার্ট টু পার্ট দেখেছো, তবে সেই জিনিসটাকে 3 ভাগে ভাগ করা যায়। একটার নাম হলো অ্যাক্সন, নাম্বার 2 এর নাম ডেনড্রন, নাম্বার 3 এর নাম হলো পোস্টেরন। অর্থাৎ আমাদের এই নিউরনকে যদি দেখেছি, তাহলে আমাদের এখানে 3টে পার্ট, অ্যাক্সন, ডেনড্রন, পোস্টেরন। এবার এখানে বিভিন্ন রকম টার্ম আছে, হ্যাড্ডা আছে, ফ্যাড্ডা আছে। সেই জিনিসগুলোকে আমি যখন তোমাদেরকে নার্ভাস সিস্টেম পড়াবো, তখন সেই জিনিসগুলোকে নিয়ে ডিটেলে আলোচনা করব। বাট এখন শুধু এটুকুনি জেনে রাখো যে আমাদের নার্ভাস সিস্টেমের গঠনগত কার্যগত এককের নাম কি? নিউরন। এবং আমাদের যদি নিউরনকে আমরা ভাগ করেছি বা ভেঙেছি,
তাহলে কি কি পাবো? তাহলে আমি যে যে জিনিসগুলো পাবো সেগুলি হচ্ছে আমাদের অ্যাকশন পাবো, আমাদের ডিন্ডন পাবো এবং আমাদের পোস্টদেহ পাবো। ক্লিয়ার হয়েছে এখান থেকে? বুঝতে পেরেছো? চলো, এরপরে আমাদের যে জিনিসটা আসছে সেই জিনিসটার নামটা কি? সেই জিনিসটার নামটা হচ্ছে আমাদের স্কেলিটাল সিস্টেম। সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো? সেই জিনিসটার নামটাকে আমরা বলবো হচ্ছে কি আমাদের স্কেলিটাল সিস্টেম। অর্থাৎ তোমার শরীর থেকে যদি আমি সমস্ত মাংসকে কেটে ফেলেছি, তাহলে তোমার দেহে যে হাড়ের স্ট্রাকচারটা থাকবে, সেই হাড়ের স্ট্রাকচারটাকে আমরা একত্রে কি বলবো? সেই হাড়ের স্ট্রাকচারটাকে একত্রে আমরা বলবো হচ্ছে কি আমাদের স্কেলিটাল সিস্টেম বা কঙ্কাল তন্ত্র। ঠিক আছে, এরপরে চলে আসে এন্ডোক্রাইন সিস্টেম এবং তারপরে চলে আসে হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম বা প্রজনন তন্ত্র। দেখো, কোনো একটা অপত্য জনু থেকে, সরি, কোনো একটা জন্মিত জনু থেকে অপত্য জনু যে পদ্ধতিতে সৃষ্টি হয় তাকে আমি কি বলবো? তাকে আমি বলবো হচ্ছে আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম বা প্রজনন ব্যবস্থা। এইবার ইন জেনারেলি আমাদের যে রিপ্রোডাক্টিভ সিস্টেম আছে, এই রিপ্রোডাক্টিভ সিস্টেমকে যদি আমি ক্লাসিফিকেশন করেছি, তবে একে মেনলি 4 ভাগে ভাগ করা যায়। কি কি ভাগে ভাগ করা যায়? 1 নম্বরের নাম হলো অঙ্গজ জনন, নাম্বার 2 এর নাম হলো অযৌন জনন, নাম্বার 3 এর নাম যৌন জনন, নাম্বার 4 এর নাম হলো অপুংজনী জনন। তাহলে আমাদের এখানে কি হলো? আমাদের এখানে 4টে পার্ট গেল। কি কি? অঙ্গজ, অযৌন, যৌন, অপুংজনী। এই 4টে হচ্ছে কি গেল? আমাদের 4টে হচ্ছে পার্ট গেল। এইবার যখন আমাদের 4টে পার্ট থাকছে, এই 4টে পার্টের মধ্যে আমি মানুষ, তুমি মানুষ, তোমার এবং আমাদের মধ্যে যে জনন পদ্ধতি বা যে রিপ্রোডাকশন সিস্টেমটাকে দেখা যায়, সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি হচ্ছে আমাদের যৌন জনন। এবং এটা হচ্ছে আমাদের মোস্ট কমপ্লিকেটেড সিস্টেম। এটা কি আমাদের? এটা হচ্ছে আমাদের অন্যান্য যে রিপ্রোডাক্টিভ সিস্টেম আছে, সেই রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে মোস্ট কমপ্লিকেটেড সিস্টেম। ওকে, এরপরে কি আছে আমাদের? এরপরে আছে হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া, ফাঙ্গি, অ্যালগি। অর্থাৎ আমাদের শরীরে বিভিন্ন রোগ জীবাণু সৃষ্টিকারী যে জিনিসগুলো আছে, সেই জিনিসগুলোর ক্ষেত্রে আমরা কি বলবো? সেই জিনিসগুলোর জন্য যে যে দায়ী, সেই জিনিসগুলোকে আমরা কি বলবো? সেই জিনিসগুলোকে আমরা বলবো হচ্ছে কি আমাদের, বলো না, আমাদের ব্যাকটেরিয়া দ্বারা আমাদের রোগ হতে পারে, ফাঙ্গি দ্বারা আমাদের রোগ হতে পারে এবং অ্যালগি দ্বারা আমাদের রোগ হতে পারে। ক্লিয়ার না? ক্লিয়ার না বলো? তাহলে তোমরা এখানে যতগুলো চ্যাপ্টারকে দেখলে, আহ, এক সেকেন্ড, তোমরা এখানে যতগুলো চ্যাপ্টারকে দেখলে, কতগুলো চ্যাপ্টারকে দেখলাম স্যার? না, আমি এখানে 20টা চ্যাপ্টারকে দেখলাম। তাহলে এই 20টা চ্যাপ্টারে কি আমাদের বায়োলজি সব? এর বাইরে কি বায়োলজি বলতে কিছু নেই? না, তা না। এই 20টা চ্যাপ্টারের বাইরেও তোমাদের বায়োলজি সিলেবাস আছে। কিন্তু আমি তোমাকে এটুকুনি অ্যাসিওরেন্স দিতে পারি, যদি তুমি এই 20টা চ্যাপ্টার পড়ো, তাহলে কি হবে? তাহলে যেটা হবে কি, যে আমাদের কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন কিন্তু আমাদের এই 20টা চ্যাপ্টার থেকে আসে বা আসবে, আসতে পারে। কথাটা বুঝতে পেরেছো এখান থেকে? এখন আমার প্রশ্ন কি হলো? এখন আমার প্রশ্ন হলো হচ্ছে যে স্যার আজকে তাহলে আমরা কি পড়বো? তাহলে দেখো, আজকে তোমাদেরকে বেসিক জিনিস পড়ানো হলো কি? সিলেবাসটা। এখন আমাদের এই সিলেবাসের পরবর্তীতে আমাদের যে চ্যাপ্টারটাকে নিয়ে আমরা আলোচনা করব, সেই চ্যাপ্টারের নামটা হলো হচ্ছে কোষ। কোষ কি না? কোষ হচ্ছে আমাদের বায়োলজির ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট বেসিক চ্যাপ্টারের নাম হলো কোষ। কি বললাম দাদা? আমাদের বায়োলজি ওয়ান অফ দি
মোস্ট ইম্পর্টেন্ট বেসিক চ্যাপ্টারের নামটা কি? বেসিক চ্যাপ্টারের নামটা হলো আমাদের, দেখো কোষ কি না, কোষকে যদি আমি এক কথায় বলেছি তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে যে আমাদের জীবের গঠনগত কার্যগত একক কি কোষ। তাহলে জীবের গঠনগত ও কার্যগত একক, অর্থাৎ তোমাকে আমি ভাবতেই পারি না কি কোষ ছাড়া। তাহলে আমাদের গঠনগত কার্যগত একক হলো কি? আমাদের কোষ। এইবার এই যে কোষ যখন থাকবে, এই কোষ সম্বন্ধে আমি দুটো কথা তোমাকে বলবো। কি কথা বলবো না, প্রথম কথা যেটা বলবো সেটা হচ্ছে কি, যে আমার এই কোষটা কি? এই কোষটা হলো প্রোটোপ্লাজম দ্বারা নির্মিত। এই কোষটা কি দ্বারা নির্মিত? এই কোষটা হলো আমাদের প্রোটোপ্লাজম দ্বারা নির্মিত। প্রোটোপ্লাজম দ্বারা নির্মিত হয়েছে। এখান থেকে নাম্বার 2 এর জিনিসটা কি আছে আমাদের এখানে? নাম্বার 2 এর যে জিনিসটা আছে সেই জিনিসটার প্রবলেমটা কি? সেই জিনিসটা কি না, এটা হলো আমাদের সজীব আবরণী যুক্ত। এটা কি আমাদের বলো? এটি হচ্ছে সজীব আবরণ যুক্ত। সজীব আবরণ যুক্ত। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে সজীব আবরণ যুক্ত হচ্ছে আমাদের এই জিনিসটা। বুঝতে পেরেছো? গেল। এখন প্রশ্ন হচ্ছে কি, যে আমাদের যদি সজীব আবরণ দ্বারা যুক্ত হয়ে থাকে তবে সেই ক্ষেত্রে আমাদের কি হবে আর কি হবে না? না, আমাদের যে জিনিসটা হবে সেটা কি হবে? এই জিনিসটা আমাদের কিন্তু অলওয়েজ সতেজ থাকবে। এখন আমাদের এই কোষকে তুমি যদি ক্লাসিফিকেশন করেছো, তবে এই কোষ হচ্ছে আমাদের দুই প্রকার হয়। এক নম্বর প্রকারের নামটা কি? এক নম্বর প্রকারের নামটা হচ্ছে কি আমাদের আদি নিউক্লিয়াস যুক্ত কোষ। আর একটার নামটা কি? আমাদের আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষ। এক নম্বরের নামটা কি? আদি নিউক্লিয়াস যুক্ত কোষ। আর একটার নামটা কি? আর একটার নামটা হচ্ছে আমাদের আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষ। আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষ। তাহলে আমাদের এখানে দুটো জিনিস গেল, একটার নাম আদি নিউক্লিয়াস যুক্ত, একটার নাম হচ্ছে আমাদের আদর্শ নিউক্লিয়াস যুক্ত। যদি আমাদের আদি নিউক্লিয়াস থেকে থাকে তাহলে কি হবে আর কি হবে না, সেই জিনিসটা সম্বন্ধে প্রথমত আলোচনা করছি। দেখো, ইন জেনারেলি যদি আমি দেখেছি আদি নিউক্লিয়াস জিনিসটাকে বা কিভাবে করব, তাহলে প্রথম কথা, এই আদি নিউক্লিয়াসের অপর নাম কি? প্রোক্যারিওটিক কোষ। আদি নিউক্লিয়াসের অপর নাম কি? আদি নিউক্লিয়াস অপর নাম হলো আমাদের প্রোক্যারিওটিক। প্রোক্যারিওটিক কোষ হয়েছে এখান থেকে। আর একটা যেটা আছে সেটা কি? আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষ। কি আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষ হচ্ছে আমাদের ইউক্যারিওটিক কোষ। আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষের নাম কি? আমাদের ইউক্যারিওটিক কোষ। এখন আমাদের যে প্রোক্যারিওটিক কোষ থাকলো এবং ইউক্যারিওটিক কোষ থাকলো, এদের কিছু কিছু উদাহরণ হয়। এদের কিছু কিছু কি হয়? এদের কিছু কিছু উদাহরণ হয়। অর্থাৎ আমি তোমাকে একটা জিনিস বললাম, সেটা প্রোক্যারিওটিক না ইউক্যারিওটিক তুমি কি করে বুঝবে? বা তাকে জন্য তোমাকে জানতে হবে যে প্রোক্যারিওটিক কোনটা ইউক্যারিওটিক কোনটা। ঠিক আছে, তাহলে দেখো আমাদের প্রোক্যারিওটিকের ক্ষেত্রে আমাদের যেটা থাকবে সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো? ব্যাকটেরিয়া বলবো, নীলাভ সবুজ শৈবাল বলবো। কি বলবো? নীলাভ সবুজ শৈবাল বলবো। নাম্বার 3 হচ্ছে হয়েছে নাম্বার 3 কি বলবো? নাম্বার 3 হচ্ছে আমাদের মাইকোপ্লাজমা বলবো। নাম্বার 3 এর নামটা কি? নাম্বার 3 এর নাম হলো মাইকোপ্লাজমা বলবো। ওকে, এবার আমাদের কি হয়েছে, যদি আমাদের ইউক্যারিওটিক কোষের কথা আসে, ইউক্যারিওটিক কোষের মধ্যে আমি কি পাবো? ইউক্যারিওটিক কোষের মধ্যে আমি যেই দেখেছি, তাহলে এখানে মাথায় রাখবে যে আমাদের এখানকার যে মানে সেটা কি আমাদের সকল প্রাণী ও উদ্ভিদ কোষ। সকল প্রাণী ও উদ্ভিদ কোষ। সকল প্রাণী ও উদ্ভিদ কোষ। এই যে জিনিসটা আছে, এই জিনিসটাকে আমরা কি বলবো? এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কি না আমাদের
আমাদের কি না ইউক্যারিওটিক কোষের উদাহরণ বলবো হয়েছে এখান থেকে। এখন প্রশ্ন হলো আমার একটা ইউক্যারিওটিক কোষ দেখতে কিরকম? না আমাদের স্যার একটা ইউক্যারিওটিক কোষকে আমরা কেন দেখবো, প্রোক্যারিওটিক কেন দেখবো না? না আমি এখানে যে জিনিসটা দেখবো সেই জিনিসটা কি না আমাদের যে জিনিসটা আছে সেই জিনিসটা কি আছে বলো? না সেই জিনিসটা আমাদের যেটা আছে কি না একটা প্রোক্যারিওটিক কোষ আমাদের দেহে থাকে না, আমাদের দেহে যে কোষটি থাকে ইউক্যারিওটিক কোষ থাকবে। যেমন কি লাইসোজোম, লাইসোজোমকে কি বলা হয়? আত্মঘাতী থলি বলা হয়। আত্মঘাতী থলির ক্ষেত্রে কি বলবো আমাদের? না আত্মঘাতী থলির ক্ষেত্রে আমাদের যেটা হয়, আমাদের যে কোষগুলি আছে সেই কোষগুলিকে কি হয় না সে কি করে না সে কিন্তু মৃত কোষকে অপসারণ করে। ওকে, এবার কি আছে পারঅক্সিজম, গলগি বস্তু, আমাদের ক্যালিয়া, মাইক্রোটিউবুল, মাইটোকন্ড্রিয়া, এটাকে কি বলা হয়? কি হয়েছে? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াতে কি হয় আমাদের না একে বলা হচ্ছে আমাদের কোষের শক্তিঘর। যদি আমাদের কোষের শক্তিঘর বলা হয়েছে কাকে? মাইটোকন্ড্রিয়াকে। রাইবোজোম কি করে? আমাদের প্রোটিন সংশ্লেষ করে। রাইবোজোম কি করে বলো আমাদের? প্রোটিন সংশ্লেষ করে। হলো। এখন আমাদের প্রশ্ন হলো কি যে আমাদের এই যে প্রোক্যারিওটিক কোষ এবং ইউক্যারিওটিক কোষ এই দুটো কোষের মধ্যে আমার পার্থক্য কি? তাহলে আমার এখানে কি হয়েছে? তাহলে তোমরা এখানে হেডিং লেখো। কি হেডিং লেখো? প্রোক্যারিওটিক কোষ, প্রোক্যারিওটিক কোষ ও ইউক্যারিওটিক কোষের মধ্যে পার্থক্য। প্রোক্যারিওটিক কোষ ও ইউক্যারিওটিক কোষের পার্থক্য। ইউক্যারিওটিক কোষের কি আমাদের বলো? পার্থক্য। তাহলে আমাদের যদি প্রোক্যারিওটিক কোষ আর ইউক্যারিওটিক কোষের পার্থক্য বলেছে, তাহলে প্রথমটা কি হবে? প্রথমটা আমাদের যে জিনিসটা হবে সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো? সেই জিনিসটাকে আমরা কি বলবো? তাহলে এখানে লেখা হচ্ছে প্রথমত কি, এখানে লেখা হচ্ছে আমাদের বিষয়। এখানে লেখো কি আমাদের বিষয়। এখানে কি লেখো? আমাদের প্রোক্যারিওটিক কোষ। এখানে কি লেখো? প্রোক্যারিওটিক কোষ। আর একটা এখানে লেখো আমাদের কি, আর একটাকে লেখো আমাদের ইউক্যারিওটিক কোষ। তাহলে আমাদের দুটো জিনিস গেল, একটা প্রোক্যারিওটিক গেল, একটা ইউক্যারিওটিক গেল। আমাদের কি হয়েছে এখানে? গেল, জিনিসটা গেল। তাহলে প্রথম কথা আমার এখানে যে ভাগটা হবে সেই ভাগটার নামটা কি? সেই ভাগটার প্রথম যে নামটা আছে সেই নামটা হচ্ছে কি আমাদের বলো? নিউক্লিয়াস। সেই ভাগটার নামটাকে আমরা কি বলবো? নিউক্লিয়াস। তাহলে এটা হচ্ছে কি প্রকৃতি? এটা হচ্ছে আমাদের আদি নিউক্লিয়াস। তাহলে এটা কি আমাদের? এটা হচ্ছে আমাদের আদি নিউক্লিয়াস। আর একটা হচ্ছে এটা আমাদের কি? এটা হচ্ছে আমাদের আদর্শ নিউক্লিয়াস। এটা কি আমাদের? এটা হচ্ছে আমাদের আদর্শ নিউক্লিয়াস। হয়েছে এখান থেকে। নাম্বার দুই হচ্ছে কি আমাদের? নাম্বার দুই হচ্ছে আমাদের কি আছে? ক্রোমোজোম। ক্রোমোজোমের ক্ষেত্রে কি বলবো? না ক্রোমোজোমটার ক্ষেত্রে আমরা বলবো যে আমাদের এখানে আদর্শ ক্রোমোজোম অবর্তমান। আদর্শ ক্রোমোজোম, আদর্শ ক্রোমোজোম কি আছে আমাদের? অবর্তমান আছে, অবর্তমান। আর এখানে কি আছে আমাদের? এখানে আছে হচ্ছে আমাদের আদর্শ ক্রোমোজোম বর্তমান। এখানে কি আছে আমাদের? আদর্শ ক্রোমোজোম বর্তমান। ক্লিয়ার হয়েছে? নাম্বার তিন, নাম্বার তিন হচ্ছে কি আমাদের প্রোটিন। নাম্বার তিন হচ্ছে প্রোটিন। প্রোটিন আমাদের কি থাকে? প্রোটিন আমাদের যে জিনিসটা থাকে মাথায় রাখবে, এখানে যেটা প্রোটিন থাকে সেটা হচ্ছে কি আমাদের হিস্টোন। এখানে কি লেখো? এখানে লেখো আম্লিক প্রোটিন থাকে। এখানে কি প্রোটিন বর্তমান? আম্লিক প্রোটিন বর্তমান।
আম্লিক প্রোটিন বর্তমান। এখানে হলো আমাদের নাম্বার 2 জিনিস, এখানে জিনিসটা কি আছে আমাদের এখানে, এখানে যেটা আছে আমাদের ক্রোমোজোমীয় প্রোটিনের ক্ষেত্রে এখানে কি লিখবো, ক্ষারীয় প্রোটিন বর্তমান। এখানে আমাদের কি আছে, আমাদের ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে, ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে হচ্ছে আমাদের ক্ষারীয় প্রোটিন বর্তমান। ক্লিয়ার হয়েছে? এবার আমাদের চলে এসো হচ্ছে রাইবোজোম। এবার হচ্ছে আমাদের রাইবোজোম। রাইবোজোম কি আমাদের 70s প্রকৃতির, রাইবোজোম কি আমাদের 80s প্রকৃতির। নাম্বার 5 কি আছে, কোষ প্রাচীর, বা যেটাকে ইংরেজিতে কি বলে, সেল ওয়াল বলে। সেটা আমাদের কি দ্বারা গঠিত, সেটা আমাদের মিউকোপেপটাইড দ্বারা গঠিত। মিউকোপেপটাইড, মিউকোপেপটাইড দ্বারা গঠিত। আর আমাদের যদি হয়ে থাকে কোষ প্রাচীর, সেটা কি দ্বারা গঠিত, সেটা হচ্ছে আমাদের সেলুলোজ দ্বারা গঠিত। এটা আমাদের কি দ্বারা গঠিত, এটা হচ্ছে আমাদের সেলুলোজ দ্বারা গঠিত। আমাদের কি আছে, সেলুলোজ দ্বারা গঠিত। এখন আমাদের প্রশ্ন কি হলো, আমাদের যে প্রশ্নটি হলো কি, যে আমাদের যদি কোষ বিভাজন হয়, আমাদের এখানে কি হয়েছে না, আমাদের যদি কোষ বিভাজন হয়, এই কোষ বিভাজন আমাদের কি প্রকৃতির হবে, কোষ বিভাজনটা হচ্ছে আমাদের প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে কি হবে, অ্যামাইটোসিস প্রকৃতির। আমাদের কি প্রকৃতির হবে, অ্যামাইটোসিস প্রকৃতির হবে। এবং আমাদের এটা কি হবে, এটা হচ্ছে, এটা কি হবে বলো, মাইটোসিস ও মিওসিস প্রকৃতি। এটা আমাদের কি প্রকৃতির হবে, মাইটোসিস ও মিওসিস প্রকৃতি। মাইটোসিস ও মিওসিস প্রকৃতি হয়েছে গেল। এবার প্রশ্ন হলো যে আমরা যদি ইউক্যারিওটিক কোষের সবচেয়ে মেন পার্টটাকে নিয়ে দেখি, তাহলে আমার সেই যে জিনিসটা থাকে তার নাম কি, তার নাম কি, তার নাম হচ্ছে এটা। এই জিনিসটার নামটা কি স্যার, এই জিনিসটার নামটা হলো আমাদের ক্রোমোজোম। এই জিনিসটার নামটা কি আমাদের, এই জিনিসটার নামটা হলো আমাদের ক্রোমোজোম। ওকে, তাহলে প্রথম কথা, আমি এর আগে যেটুকু যা পড়ালাম সেটুকু সম্বন্ধে সবাই প্রত্যেকে বুঝতে পেরেছো? কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা আছে কিনা একটু কমেন্ট করে জানাও আমাকে। কে কি মেসেজ করেছে একবার দেখে নিচ্ছি। পাশ থেকে কিছু একটা শব্দ আসছে, আবার কি করে, যেটুকুনি বোঝানো হলো সেটুকুনি বুঝতে পেরেছো কিনা আমাকে একটুখানি বলো প্রত্যেকে। প্রত্যেকে বুঝতে পেরেছো কি পারোনি, কি লিখছো ভাই বুঝতে পারছি না। চলো, তাহলে প্রথম কথা হচ্ছে কি, কি না, আমাদের ক্রোমোসোম। ক্রোমোসোম কাকে বলে, দেখো তুমি পরীক্ষাতে তোমাকে সংজ্ঞা দেবে না ক্রোমোসোম কাকে বলে। হ্যাঁ, তাহলে আমাকে কি দেবে না, আমার যে ক্রোমোসোম আছে, তাহলে প্রথম কথা কি না, এটা হচ্ছে ক্রোমাটিন জালিকা থেকে উৎপন্ন। তাহলে এটা কি হয়েছে আমাদের, এটা কি, এটি আমাদের নিউক্লিয়াসের, এটা কোথাকার না, নিউক্লিয়াসের কি থেকে উৎপন্ন, নিউক্লিয়াসের, কোথা থেকে উৎপন্ন, নিউক্লিয়াসের ক্রোমাটিন জালিকা থেকে উৎপন্ন। কোথা থেকে উৎপন্ন হয়, নিউক্লিয়াসের ক্রোমাটিন জালিকা থেকে আমাদের উৎপন্ন হচ্ছে। এখন আমাদের কি হয়েছে, আমাদের এইটা তো নিউক্লিয়াসের ক্রোমাটিন জালিকা থেকে উৎপন্ন হলো। তাহলে দাদা, তাহলে স্যার, এই যে জিনিসটা হলো, এই জিনিসটা আমাদের কি কি দিয়ে তৈরি, এই জিনিসটা কি কি নিয়ে তৈরি না, আমাদের একটা ক্রোমোজোম দুটো জিনিস নিয়ে তৈরি। সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো,
একটার নামটাকে বলবো আমাদের নিউক্লিক অ্যাসিড বলবো, আর একটা জিনিসের নামটাকে আমরা কি বলবো, আর একটা জিনিসের নামটাকে আমরা প্রোটিন বলবো। তাহলে আমাদের দুটো জিনিস গেল, একটা জিনিসের নাম নিউক্লিক অ্যাসিড, আর একটা জিনিসের নাম হচ্ছে প্রোটিন। তাহলে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনের ক্ষেত্রে যদি আমি আলোচনা করেছি, তাহলে আমাদের কি হবে জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করো। না, আমাদের এইটা হচ্ছে এরকম ব্যাপার, আর প্রোটিনটা হচ্ছে এটা ব্যাপার, হয়েছে গেল। এবার স্যার এর আকৃতি কিরকম? এর আকৃতি হচ্ছে কিরকম, সূত্রাকার ও দণ্ডাকার। অর্থাৎ এর আকৃতি আমাদের সূত্রাকার হতে পারে, আদারওয়াইজ আমাদের আকৃতি দণ্ডাকার হতে পারে। এবং নাম্বার 4 কি আছে আমাদের? নাম্বার 4 হচ্ছে কি করে, নাম্বার 4 হচ্ছে আমাদের বংশগত বৈশিষ্ট্য বহন করে ও পরিব্যক্ত বিবর্তনে মুখ্য ভূমিকা পালন করে। এটা কি করে, আমাদের বংশগত বংশগত বৈশিষ্ট্য পরিবহন করে। বংশগত বৈশিষ্ট্য কি করে, পরিবহন করে ও পরিব্যক্তীয় বিবর্তনে, কিসে কিসে, পরিব্যক্তি ও বিবর্তনে। বিবর্তন মানে এটা কি না, বিবর্তন মানে হচ্ছে যে আমার বাবার তুলনায় আমি আপডেট, আবার আমার তুলনায় আমার ছেলে আরো আপডেট। এই যে জিনিসটা, অর্থাৎ যে মানুষের যে আপডেটেড লেভেলটা, এই আপডেটেড লেভেলটা কি হচ্ছে, পরিব্যক্ত বিবর্তনে কি হয় না, মুখ্য ভূমিকা পালন করে। মুখ্য ভূমিকা পালন করে। মুখ্য ভূমিকা কি হয়, মুখ্য ভূমিকা পালন করে। তাহলে ক্লিয়ার হয়েছে না ক্লিয়ার হয়নি বলো প্রত্যেকে আমাকে। তাহলে আমাদের এই যে জায়গাটা গেল, এই জায়গাটার নামটাকে আমরা কি বললাম, এই জায়গাটার নামটাকে আমরা বললাম হচ্ছে কি আমাদের ক্রোমোসোম। ঠিক আছে, এইবার দেখো, আমাদের যখন এই ক্রোমোজোমের কথা আসবে, এই ক্রোমোজোমের মধ্যে যেটা আমাদের সেন্ট্রাল পার্ট, বা আমাকে যদি এখানে লিখেছি যে মেন পার্ট অফ ক্রোমোজোম, মেন পার্ট অফ ক্রোমোজোম, সেইটাকে আমরা কি বলবো না, সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কি না, আমার বলবো হচ্ছে কি বলো, সেন্ট্রোমিয়ার। সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো, সেন্ট্রোমিয়ার বলবো। এবার এই যে সেন্ট্রোমিয়ার আছে, এই সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে ক্রোমোজোমকে ভাগ করা যায়। তাহলে ভালো করে বোঝার চেষ্টা করে গেল এখান থেকে। তাহলে আমাদের এই যে প্রথম যে ক্রোমোজোম শব্দটি প্রবর্তন করেন কি, তাহলে এখানে লিখে রাখো যে আমাদের ক্রোমোজোম শব্দটি প্রবর্তন করেন, ক্রোমোজোম শব্দটি প্রবর্তন করেন কে না, ক্রোমোজোম শব্দটি প্রবর্তন করেন হচ্ছেন কে না, আমাদের বিজ্ঞানী ওয়াল্ডেয়ার। বিজ্ঞানী কে, বিজ্ঞানী হচ্ছে আমাদের ওয়াল্ডেয়ার, হচ্ছেন আমাদের ক্রোমোজোম শব্দটি প্রবর্তন করেন। ক্লিয়ার হয়েছে? এইবার আমাদের এই যে সেন্ট্রোমিয়ার কি, সেন্ট্রোমিয়ার হচ্ছে আমাদের মেন পার্ট অফ দি ক্রোমোজোম। এই যে সেন্ট্রোমিয়ার আছে, এই সেন্ট্রোমিয়ারটা কি করে না, আমাদের ক্রোমোজোমে, তাহলে কি হয়েছে এখান থেকে লেখো যে আমাদের সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে, কিসের ওপর না, সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে, কিসের ওপর বলো, অবস্থানের ওপর ভিত্তি করে ক্রোমোজোমের শ্রেণীবিভাগ। অবস্থানের উপর ভিত্তি করে ক্রোমোজোমের শ্রেণী, ভিত্তি করে ক্রোমোজোমের, ক্রোমোজোমের শ্রেণীবিভাগ। ক্রোমোজোমের কি বিভাগ না, ক্রোমোজোমের শ্রেণী বিভাগ হয়েছে এখান থেকে। তাহলে ক্রোমোজোমের যদি আমি শ্রেণী বিভাগ দেখেছি, তাহলে আমাদের কি হচ্ছে, আমাদের এখানে দুটো জিনিস আছে। কি কি জিনিস আছে, এক নং, চারটে জিনিস আছে। যে আমাদের যদি সেন্ট্রোমিয়ারের এই দিকটা করে এরকম দুটি সমান ভাগে ভাগ হয়েছে, অর্থাৎ আমাদের কি এদিকে 50%, ওদিকে আমাদের 50%। যদি আমাদের দুটো জিনিস সেম থাকে, তাহলে সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো, সেই জিনিসটার নামটাকে আমরা বলবো হচ্ছে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো বলো, মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। ওকে, এরপরে কি আছে আমাদের, যদি আমাদের একদিকটা করে একটু কম আর এক দিকটা করে একটু বেশি, মানে একদিকটা করে 45%, অপর দিকটা করে 55%,
তাহলে সেই ধরনের ক্রোমোজোমকে আমরা কি বলবো? সেই ধরনের ক্রোমোজোমকে আমরা বলবো আমাদের সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। সেই ধরনের ক্রোমোজোমকে আমরা কি বলবো বলো? আমাদের সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোম বলবো। ক্লিয়ার হয়েছে এখান থেকে? এবার কি হয়েছে বলো, যে আমাদের কি না মেটাসেন্ট্রিক গেল, সাব মেটাসেন্ট্রিক গেল। এইবারে মেটাসেন্ট্রিক এবং সাব মেটাসেন্ট্রিক এর পরে কি আছে? এরপরে যে জিনিসটা চলে আসে সেটাকে বলে কি আমাদের অ্যাক্রোসেন্ট্রিক। সেই জিনিসটাকে বলে কি আমাদের বলো? সেই জিনিসটাকে বলে আমাদের মানে একদিকটা করে আমাদের 10%, আর এক দিকটা করে আমাদের 90%। এই যদি দুটো জিনিস থাকে আমাদের, তাহলে সেই জিনিসটাকে আমরা কি বলবো? সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কি আমাদের অ্যাক্রোসেন্ট্রিক বলবো। সেই জিনিসটাকে বলবো কি আমাদের অ্যাক্রোসেন্ট্রিক বলবো। নাম্বার চার কি জিনিস? আমাদের এখানে আছে একদিকে 1%, আর একদিকে বাদ বাকি 99%। এই দিকে যদি হয় তাহলে সেই জিনিসটাকে আমরা কি বলবো? সেই জিনিসটাকে আমরা বলবো টেলোসেন্ট্রিক ক্রোমোসোম বলবো। এই জিনিসটাকে আমরা কি বলবো? টেলোসেন্ট্রিক ক্রোমোসোম বলবো। তাহলে আমাদের এখানে চারটে জিনিস গেল, কি কি? মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক। তো আমাদের যে চারটে জিনিস গেল, এই চারটে জিনিসকে ইংরাজির এক একটা টার্মের মতো। অর্থাৎ যদি মেটাসেন্ট্রিকের কথা বলেছি, মেটাসেন্ট্রিক আকৃতিটা কিসের মতো? আমাদের ইংরাজি বর্ণ ভি এর মতো। অর্থাৎ তোমার কাছে যদি প্রশ্ন আসে যে মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি কেমন, তাহলে এখানে উত্তর দেবে যে মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি হচ্ছে ইংরাজি বর্ণ ভি এর মতো। এরপরে কি আছে আমাদের? সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি কেমন? তাহলে আমাদের এখানে উত্তর দেবে কি? তাহলে আমাদের এখানে উত্তর দেবে হচ্ছে কি যে এর আকৃতি ইংরাজি বর্ণ এল এর মতো। কিসের মতো? ইংরাজি বর্ণ এল এর মতো। এর পরবর্তীতে আমাদের কি আছে? যদি অ্যাক্রোসেন্ট্রিকের কথা আছে, তাহলে আমাদের কি উত্তর দেবে? তাহলে উত্তর দেবে এর আকৃতি আমাদের ইংরাজি বর্ণ জে এর মতো। এবং আমাদের 4 নম্বর যে পার্টটা আছে, সেই 4 নম্বর পার্টের নামটা কি আমাদের বলো? সেই 4 নম্বর পার্টের যে নামটা আছে, সেই নামটাকে আমরা কি বলবো? না, সেই 4 নম্বর পার্টটাকে আমরা বলবো হচ্ছে কি আমাদের ইংরাজি বর্ণ আয়। ইংরাজি বর্ণ আয়ের মতো হয়েছে। এখান থেকে বুঝতে পেরেছো? তাহলে আমার এখানে কি হলো? চারটে জিনিস গেল। চারটে জিনিস কি কি গেল? না আমাদের যে একটা জিনিসের নাম মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক ও টেলোসেন্ট্রিক। ক্লিয়ার হয়েছে? এইবার এটা তো গেল সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে। এবার প্রশ্নটা হচ্ছে, যদি আমাদের এই সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি না করে আমার সেন্ট্রোমিয়ারের সংখ্যার উপর নির্ভর করা হয়, তাহলে আমাদের কি কি শ্রেণীবিভাগ হবে, কি কি হবে না, ইত্যাদি প্রভৃতি এই নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? এখান থেকে ভালো করে বুঝতে পেরেছে? তাহলে এখানে একটা হেডিং লেখো। কি বলে হেডিং লেখো? সেন্ট্রোমিয়ারের সংখ্যার উপর ভিত্তি করে, সেন্ট্রোমিয়ারের সংখ্যার উপর ভিত্তি করে আমাদের কিসের না ক্রোমোজোমের শ্রেণীবিভাগ। তাহলে আমাদের কিসের শ্রেণীবিভাগ? ক্রোমোজোমের শ্রেণীবিভাগ। অর্থাৎ আমাদের কি হলো? না আমাদের যে জিনিসটা হলো কি, যে আমাদের একটা ক্রোমোজোম, তাকে আমি সেন্ট্রোমিয়ারের সংখ্যার ভিত্তিতে কিভাবে ভাগ করব, কিভাবে ভাগ করব না, ইত্যাদি প্রভৃতি নিয়ে আমাদের এখানে আলোচনা। তাহলে আমাদের যদি সেন্ট্রোমিয়ারের সংখ্যা 0 হয়, তবে আমাদের সেই ক্ষেত্রে মাথায় রাখবে আমাদের যে ক্রোমোজোমটা আছে, এই ক্রোমোজোমটার নাম কি হবে আমাদের বলো? তার নাম হবে আমাদের মোনোসেন্ট্রিক ক্রোমোজোম। তার নামটাকে আমরা কি বলবো বলো? তার নামটাকে বলবো হচ্ছে আমাদের মোনোসেন্ট্রিক ক্রোমোজোম। নাম্বার 2, আমাদের যদি সেন্ট্রোমিয়ারের সংখ্যা 1 হয়, তাহলে তাকে আমরা কি বলবো?
আচ্ছা, এখানটা করে একটু একটু চেঞ্জ করো, এই মনোসেন্ট্রিক না কথাটা লিখে এইখানটা করে লেখা হচ্ছে আসেন্ট্রিক ক্রোমোসোম। এখানটা করে কি লেখো, এখানটা করে লেখা হচ্ছে আমাদের আসেন্ট্রিক ক্রোমোসোম। যদি আমাদের এক হয় তাহলে সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো, সেই জিনিসটার নামটাকে আমরা বলবো হচ্ছে আমাদের মনোসেন্ট্রিক ক্রোমোসোম। নাম্বার যদি 2 থাকে, অর্থাৎ যদি আমাদের সেন্ট্রোমিয়ারের সংখ্যা দুটি, কোথায় দুটি, না একটা ক্রোমোজোমের মধ্যে আমাদের সেন্ট্রোমিয়ারের সংখ্যা হচ্ছে দুটি, তাহলে সেই জিনিসটাকে আমরা কি বলবো, সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে আমাদের ডাইসেন্ট্রিক ক্রোমোসোম। সেই জিনিসটাকে আমরা কি বলবো, সেই জিনিসটাকে বলবো ডাইসেন্ট্রিক ক্রোমোসোম। এবং যদি আমাদের গ্রেটার দেন 2 হয়, সেই জিনিসটাকে আমরা কি বলবো, সেই জিনিসটার নামটাকে আমরা বলবো আমাদের পলিসেন্ট্রিক ক্রোমোসোম। সেটা 2 হতে পারে, 3 হতে পারে, এবং 2 এর বেশি একাধিক হতে পারে, সেইগুলো নিয়ে কোনো অসুবিধা নেই। সেইখানটা করে আমরা কি বলবো, সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কি, যে আমাদের পলিসেন্ট্রিক ক্রোমোসোম। ক্লিয়ার হয়েছে না হয়নি বলো? ক্লিয়ার হয়েছে প্রত্যেকে? তাহলে আমাদের যখন এই সেন্ট্রোমিয়ার থাকবে, এই সেন্ট্রোমিয়ার ক্রোমোজোম থাকবে, এই ক্রোমোজোমের যে অংশে সেন্ট্রোমিয়ার থাকে তাকে আমরা কি বলবো, মুখ্য খাঁজ বলবো। তাহলে এখানে যদি তুমি হেডিং লেখো কি বলে, এখানে তুমি হেডিং লেখো মুখ্য খাঁজ বলে লেখো। তাহলে মুখ্য খাঁজ বলে তুমি যদি হেডিং লিখেছো, তাহলে আমাদের কি হবে, লেখো ক্রোমোজোমের যে অংশে সেন্ট্রোমিয়ার থাকে তাকে কি বলে, মুখ্য খাঁজ বলে। তাহলে ক্রোমোজোমের যে অংশে সেন্ট্রোমিয়ার থাকে, কি থাকে, সেন্ট্রোমিয়ার থাকে, তাকে কি বলে বলো, তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো মুখ্য খাঁজ বলবো। এইবার তাকে মুখ্য খাঁজ বলে। এই যে মুখ্য খাঁজ আছে, এই মুখ্য খাঁজ ছাড়াও আমাদের আরো কতগুলি জিনিস, আরো কতগুলি খাঁজকে দেখা যায়। সেই খাঁজগুলোর নাম কি, সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো, সেই জিনিসটার নামটাকে আমরা বলবো হচ্ছে আমাদের গৌণ খাঁজ। সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো বলো, গৌণ খাঁজ বলবো। তাহলে এখান থেকে কি হয়েছে না, মুখ্য খাঁজ বাদ দিয়ে আমাদের যে জিনিসটা থাকে তাকেই গৌণ খাঁজ বলবো, যে খাঁজ থাকে তাকে গৌণ খাঁজ বলবো। এইবার এই গৌণ খাঁজ কি করে না, আমাদের নিউক্লিয় ওলাস গঠনে সহায়তা করে। তাহলে এর কাজ কি, এর কাজ হচ্ছে আমাদের নিউক্লিয় ওলাস গঠনে, নিউক্লিয় ওলাস গঠনে সহায়তা করে। নিউক্লিয়ার ওলাস গঠনে কি করে, আমাদের সহায়তা করে। 1 নম্বর গেল। এবং এই যে নিউক্লিয় ওলাস গঠনে সহায়তা করে, সেই জায়গাটার নামটাকে আমি কি বলবো, সেই যে নিউক্লিয় ওলাস গঠনে এই জিনিসটার নামটাকে আমরা কি বলবো, নিউক্লিয় অর্গানাইজার বলবো। নিউক্লিয় অর্গানাইজার, নিউক্লিয় অর্গানাইজার বলে। তাহলে নিউক্লিয় অর্গানাইজার কাকে বলে, নিউক্লিয় অর্গানাইজার বলে হচ্ছে এই জিনিসটাকে, যে আমাদের যখন একটা কি হয়েছে না, নিউক্লিয় ওলাস গঠনে সহায়তা করছে, নিউক্লিয় ওলাস গঠনে যখন সহায়তা করছে, তখন সেই ক্ষেত্রে কি হচ্ছে ভালো করে বোঝার চেষ্টা করো। না, আমাদের এই নিউক্লিয় ওলাস গঠনে সহায়তা করে বলে আমাদের এর নামটাকে কি বলবো, না নিউক্লিয় অর্গানাইজার বলবো। এইবার দেখো নিউক্লিয় অর্গানাইজারের কথা যখন আসছে, এর পরবর্তীতে আমাদের যে টার্মটা আসে, এই টার্মটার নামটাকে কি বলে, স্যাটেলাইট বলে। সেই টার্মটার নামটাকে কি বলে, স্যাটেলাইট বলে। তাহলে স্যাটেলাইট কি, স্যাটেলাইট হচ্ছে আমাদের যে গৌণ খাঁজ গেল, এই গৌণ খাঁজের শেষে আমাদের যে গোলাকার বা দণ্ডাকার অংশ থাকে তাকে স্যাটেলাইট বলে। তাহলে এখান থেকে কি লিখবে, এখান থেকে লেখো গৌণ খাঁজের শেষে, কিসের শেষে, না গৌণ খাঁজের শেষে যে গোলাকার বা দণ্ডাকার অংশ থাকে, যে গোলাকার বা দণ্ডাকার অংশ, দণ্ডাকার অংশ থাকে তাকে কি বলে, তাকে স্যাটেলাইট বলে। তাকে কি বলে, তাকে বলে হচ্ছে কি, তাকে স্যাটেলাইট বলে। এই যে স্যাটেলাইট বলে, এই স্যাটেলাইটের যে ক্রোমোসোমটা আছে, এই ক্রোমোসোমকে কি বলে, এই ক্রোমোসোমকে
স্যাট ক্রোমোজোম বলে। তাহলে আমাদের এখান থেকে কি হয়েছে, যদি বলা হয় স্যাট ক্রোমোজোম কাকে বলে, না আমাদের স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে স্যাট ক্রোমোজোম বলে। কি হয়েছে এখান থেকে বলো, স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোম যেটা আছে সেই স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে কি বলে, স্যাট ক্রোমোজোম বলে। ক্লিয়ার হলো? এইবার আমাদের যে স্যাট ক্রোমোজোম আছে, এই স্যাট ক্রোমোজোমটাকে প্রত্যেকটা ক্রোমোজোমে যে স্যাট ক্রোমোজোম থাকবে এমনটা কিন্তু কোথাও লেখা নেই। যদি আমাদের গৌণ খাঁজের শেষে গোলাকার বা দণ্ডাকার অংশ থাকে তবে থাকবে, যদি না থাকে তাহলে স্যাট ক্রোমোজোম থাকবে না, নর্মাল ক্রোমোজোম হবে। এখন প্রশ্ন হলো যে আমাদের এই ক্রোমোজোমকে যদি আমি দেখেছি, তাহলে এই ক্রোমোজোমের মধ্যে আমি কি কি পাবো আর কি কি পাবো না সেই নিয়ে আলোচনা করছি। তাহলে প্রথম কথা, আমি যদি এই ক্রোমোজোমকে দেখেছি, এই ক্রোমোজোমকে আমি দুই ভাগে ভাগ করতে পারি। কি না, এক নম্বর যে জিনিসটা আছে সেটাকে আমরা কি বলবো, না আমাদের নিউক্লিক অ্যাসিড বলবো। আমাদের কি বলবো, নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড বলবো। নাম্বার দুই যেটা আছে সেই জিনিসটার নামটাকে আমরা প্রোটিন বলবো। এখন আমাদের যে নিউক্লিক অ্যাসিড আছে, এই নিউক্লিক অ্যাসিডকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। কি কি ভাগে ভাগ করা যায়, এক নম্বর ভাগের নামটাকে কি বলছি আমরা, এক নম্বর ভাগের নামটাকে আমরা বলছি হচ্ছে কি, যে আমাদের ডিএনএ একটা নিউক্লিক অ্যাসিড, আর একটা হচ্ছে আমাদের আরএনএ একটা নিউক্লিক অ্যাসিড। আর প্রোটিনের মধ্যে কি আছে, প্রোটিনের মধ্যে দুটি প্রোটিন আছে। একটা প্রোটিনের নামটাকে আমরা কি বলছি, ক্ষারীয় প্রোটিন। আর একটা প্রোটিনের নামটাকে কি বলছি আমি বাবা, আম্লিক প্রোটিন। তাহলে আমাদের এখানে দুটো জিনিস গেল, একটা জিনিসের নাম ক্ষারীয় প্রোটিন গেল, আর একটা জিনিসের নাম কি গেল, আমাদের আম্লিক প্রোটিন গেল। এবং এই যে ক্ষারীয় প্রোটিন, আম্লিক প্রোটিন ইত্যাদি গেল, এটা ছাড়া কি আর কিছু আছে? হ্যাঁ স্যার আছে। আমাদের সামান্য পরিমাণে এর মধ্যে ধাতব আয়ন আছে। ধাতব আয়ন কি কি আছে স্যার, না আমাদের স্যার Ca2+ আছে, Mg2+ আছে এবং Fe3+ আছে। অর্থাৎ এই যে জিনিসগুলি আছে, এই জিনিসগুলো হচ্ছে আমাদের ধাতব আয়ন আছে। ঠিক আছে? এবার ইন জেনারেলি আমাদের যে ডিএনএ এবং আমাদের কি আছে, হিস্টোন প্রোটিন বা আমাদেরকে কি বলবো, ক্ষারীয় প্রোটিন। অর্থাৎ আমাদের এখানে যে এই ডিএনএ আছে প্লাস আমাদের যে ক্ষারীয় প্রোটিন আছে, আমাদের কি আছে, ক্ষারীয় প্রোটিন আছে, এই দুটো মিলিয়ে আমাদের কি থাকছে, এই দুটো মিলিয়ে আমাদের 90% থাকছে। আর আমাদের এখানে আরএনএ প্লাস আমাদের এখানে কি আছে, না আম্লিক প্রোটিন। আমাদের যে আম্লিক প্রোটিন আছে এটা মিলিয়ে কত পার্সেন্ট থাকছে, এটা হচ্ছে আমার 10% থাকছে। এইবার আমাদের যে ডিএনএ আছে এবং ক্ষারীয় প্রোটিন আছে, এরা কত অনুপাতে থাকে, না এরা হচ্ছে আমাদের 1:1 অনুপাতে থাকে। তাহলে এখানে কতগুলো শর্ট কোশ্চেন তোমরা শিখলে দেখো, এখানে কিন্তু প্রচুর শর্ট কোশ্চেন তোমরা শিখছো। তাহলে এখানে কি হচ্ছে, আমাদের প্রথম কথা ডিএনএ এবং ক্ষারীয় প্রোটিন কত অনুপাতে থাকে, তাহলে উত্তর দেবে কি, উত্তর দেবে না স্যার, ডিএনএ এবং আমাদের যে ক্ষারীয় প্রোটিন আছে এটা আমাদের মোট ক্রোমোজোমের 90% থাকে এবং আমাদের যে আরএনএ এবং আম্লিক আছে সেটা 10% থাকে। আচ্ছা, যেটা 90% থাকে সেটা আমাদের প্রিন্সিপাল বা সেটা আমাদের লায়ন্স পোর্শন। তাহলে আমাদের সেই ডিএনএ বা ক্ষারীয়, ডিএনএ এবং ক্ষারীয় প্রোটিনটার অনুপাত কি থাকে, সেই অনুপাতটা হচ্ছে 1:1। কি বললাম কথাটা, 1:1। এবার প্রশ্ন হলো, আমাদের যদি ডিএনএ এর কথাকে আমরা বলেছি, এই ডিএনএ কে, সরি, এবার যদি আমি কি করেছি, আমি যদি তোমার ডিএনএ কে বলেছি, তবে এই ডিএনএ এর পুরো কথা কি, না ডিএনএ এর পুরো কথা হচ্ছে আমাদের ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে কি বললাম কথাটা, ডিএনএ এর পুরো কথা বলো, ডিএনএ এর পুরো কথা হচ্ছে ডিঅক্সি রাইবো, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। কি অ্যাসিড, না নিউক্লিক অ্যাসিড।
এই জিনিসটাকে আমরা কি বলবো, ডিএনএ বলবো। হয়েছে এখান থেকে। এবার কি হয়েছে, এই যে ডিএনএ আছে, এই ডিএনএ কে প্রধানত তোমরা কি করতে পারো, দুই ভাগে ভাগ করতে পারো। কি কি ভাগে ভাগ করতে পারো? না স্যার, আমরা একে পিউরিন বেস এবং পিরিমিডিন বেস এই দুটো ভাগে ভাগ করতে পারো। তাহলে একটা ভাগের নামটা কি? একটা ভাগের নামটা হলো পিউরিন, আর একটা ভাগের নামটা কি? আর একটা ভাগের নাম হলো আমাদের পিরিমিডিন। তাহলে আমাদের দুটো ভাগ গেল, একটার নাম পিউরিন আর একটার নাম গেল হচ্ছে আমাদের পিরিমিডিন। এখন প্রশ্ন হলো কি, যে আমাদের এই যে পিউরিন আছে বা পিরিমিডিন আছে, এটাকে আমরা কিসের ভিত্তিতে ভাগ করলাম? তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে, এই জিনিসটাকে আমি ভাগ করলাম হচ্ছে আমাদের নাইট্রোজেন বেসের ভিত্তিতে ভাগ করলাম। তাহলে যদি পরীক্ষাতে প্রশ্ন আসে, কি প্রশ্ন আসে? এরকম প্রশ্ন আসে যে পিউরিন এবং পিরিমিডিনের মধ্যে মানে ইয়ে কি আছে, ইয়ে কি আছে মানে কি, কিসের ভিত্তিতে আমরা ভাগটা করেছি। তাহলে এখান থেকে আমাদের কি বলবো, এখান থেকে তাহলে আমরা যেটা বলবো সেটা হচ্ছে কি, না আমাদের N2 বেসের ভিত্তিতে ভাগ করেছি। এইবার N2 বেসের ভিত্তিতে যদি ভাগ করে থেকে থাকি, তবে সেই ক্ষেত্রে আমাদের কি থাকবে, না পিউরিনকে দুই ভাগে ভাগ করা যায়। একটা ভাগের নামটা কি? একটা ভাগের নাম হলো অ্যাডিনিন, নাম্বার দুই ভাগের নামটাকে কি বলে, গুয়ানিন। হয়েছে এখান থেকে। এবার কি হয়েছে আমাদের এখানে, যে আমাদের এই পিরিমিডিন বেসকে দুই ভাগে ভাগ করা যায়। কি কি ভাগে ভাগ করা যায়? এক নম্বর যে ভাগটা আছে সেই ভাগের নামটাকে আমরা কি বলবো? সেই ভাগের নামটাকে আমরা বলবো হচ্ছে, বলো, থিয়ামিন। এবং অপর ভাগের নামটাকে আমরা কি বলবো? ইউরাসিল। তাহলে একটা ভাগের নাম থিয়ামিন, অপর ভাগের নামটাকে আমরা কি বলবো? ইউরাসিল বলবো। ঠিক আছে। এবং আমাদের যে ডিএনএ আছে, এই ডিএনএ যদি আমি গঠনটাকে আলোচনা করেছি, তবে সেই গঠনটা কিরকম? সেই গঠনটা হচ্ছে আমাদের দ্বিতন্ত্রী গঠন। সেই গঠনটা কিরকম? সেই গঠনটা হচ্ছে কি আমাদের, গঠনটা কিরকম, না গঠনটা হচ্ছে আমাদের দ্বিতন্ত্রী গঠন। এই যে দ্বিতন্ত্রী গঠনকে আমি যদি আলোচনা করেছি, তাহলে সেখানে আমি কি পাবো আর কি পাবো না একটুখানি বোঝার চেষ্টা করো। দেখো, প্রথম কথা, আমি যে জিনিসটা পাবো, এক নম্বর কি, না আমাদের এই দ্বিতন্ত্রী গঠন মানে এটা কিরকম, এরকম একটা প্যাঁচ, তার মধ্যে দিয়ে এরকম আর একটা প্যাঁচ। অর্থাৎ আমার দুটো কিন্তু একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। একে অপরের সঙ্গে কি আছে? একে অপরের সঙ্গে আমার জড়িয়ে আছে। ক্লিয়ার হয়েছে এখান থেকে? এবার আমার যে প্রশ্নটি হলো, কি প্রশ্ন হলো, না প্রশ্নটি যেটা হলো কি, যে আমার এই ডিএনএ এর কাজ কি? না ডিএনএ এর কাজ হলো আমাদের বংশগতি বৈশিষ্ট্যকে পরিবহন করা। কি করা? না আমাদের বংশগত বৈশিষ্ট্য পরিবহন করা এবং বংশগতির ধারক ও বাহক হিসাবে কাজ করা। বংশগতির ধারক ও বাহক হিসাবে কাজ করা। ক্লিয়ার না, ক্লিয়ার না বলো? তাহলে আমাদের দুটো জিনিস তোমরা বুঝেছো। হয়েছে এখান থেকে? তাহলে কি হলো, এবার আমাকে কি বলেছে, এবার চলে এসো আমাদের নেক্সট পার্ট, আরএনএ। আরএনএ তে কি হয়েছে, না আরএনএ টা হচ্ছে আমাদের কি, না আরএনএ টা হচ্ছে প্রথম কথা আমাদের একতন্ত্রী। আরএনএ কি আমাদের একতন্ত্রী, এবং আরএনএ যে আমাদের একতন্ত্রী আছে, সেই ক্ষেত্রে আমাদের কি বলবো, না এটা হচ্ছে আমাদের কি, না এটাকেও আমি কিন্তু N2 বেসের ভিত্তিতে ভাগ করেছি। এবং N2 বেসের ভিত্তিতে যদি ভাগ করে থাকি, তবে সেই ক্ষেত্রে আমি কি বলবো, সেই ক্ষেত্রে আমাদের এই ভাগটাকে যেটা বলবো সেটা কি, না একে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটার নাম কি, সেম জিনিস, পিউরিন বেস, এবং আর একটার নামটা কি, আর একটার নামটা হচ্ছে আমাদের পিরিমিডিন বেস। তাহলে আমাদের দুটো জিনিস গেল, একটার নাম গেল হচ্ছে পিউরিন বেস, আর একটার নাম হচ্ছে পিরিমিডিন বেস। যেমন আমাদের ডিএনএ এর ক্ষেত্রে পিউরিন বেসের মধ্যে অ্যাডেনিন এবং গুয়ানিন ছিল, ঠিক তেমনি আরএনএ এর ক্ষেত্রেও আমাদের দুটির মধ্যে আমাদের কি ছিল, না আমাদের অ্যাডিনিন ও গুয়ানিন ছিল।
আমাদের অ্যাডেনিন ও গুয়ানিন ছিল, হয়েছে এখান থেকে। এবার কি হয়েছে, পিরিমিডিন বেসের কথা যদি আসি, পিরিমিডিন বেসের মধ্যে আমার দুটো জিনিস থাকবে। সেই জিনিস দুটোর নামটা কি? সেই জিনিস দুটোর নামটা হচ্ছে আমাদের ইউরাসিল থাকবে, আর আমাদের কি থাকবে না, আমাদের সাইটোসিন থাকবে। ইউরাসিল থাকবে ও আমাদের সাইটোসিন থাকবে, হয়েছে এখান থেকে। বুঝতে পেরেছিস? এবার কথাটা হচ্ছে কি না, আমাদের তাহলে কি হলো ওখানে, আগে কি ছিল, আগে হচ্ছে আমাদের থিয়ামিন ইউরাসিল, এখন থিয়ামিনের পরিবর্তে আমাদের ইউরাসিল চলে এসেছে। ক্লিয়ার হয়েছে এখান থেকে? এখন প্রশ্ন হলো এর কাজ কি? এর কাজ হচ্ছে কি, এই আরএনএ এর কাজ হচ্ছে কি, মূলত প্রোটিন সংশ্লেষ করা। মূলত কি করা? মূলত প্রোটিন সংশ্লেষ করা। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছে? সংশ্লেষ বা প্রোটিন সিনথেসিস করা হচ্ছে এর কাজ। তাহলে স্যার আমাদের এখানে বিভিন্ন রকমের বন্ড তৈরি হয়। এই যে বন্ড কি হয় না, যদি আমাদের অ্যাডেনিনের সঙ্গে থিয়ামিনের বন্ড হয় তবে কিন্তু সেটা মাস্ট বি ডাবল বন্ড হবে, এবং আমাদের যদি কি হয়েছে গুয়ানিনের সঙ্গে সাইটোসিনের বন্ড হয় তবে কিন্তু সেটা আমাদের ট্রিপল বন্ড হবে। তাহলে আমাদের এখানে ডাবল বন্ড হবে না ট্রিপল বন্ড হবে, কি করে বুঝবে বা কি করে মনে রাখবে? তাহলে মনে রাখবে, অ্যাডিনিনের সঙ্গে যদি আমাদের থিয়ামিন হয়, কি বললাম, অ্যাডিনিনের সঙ্গে থিয়ামিন হলে আমাদের ডবল বন্ড, গুয়ানিনের সঙ্গে সাইটোসিন হলে, সরি, অ্যাডিনিনের সঙ্গে থিয়ামিন হলে ডবল বন্ড, গুয়ানিনের সঙ্গে সাইটোসিন হলে আমাদের ট্রিপল বন্ড। হয়েছে এখান থেকে? বুঝতে পেরেছো? এইবার যে জিনিসটা চলে আসে সেই জিনিসটা হচ্ছে ক্রোমোজোম। আমাদের দেহে যদি আমি তোমার সঙ্গে ক্রোমোজোমকে নিয়ে ডিল করেছি, তবে এই ক্রোমোজোমকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটার নামটা কি? একটার নামটা হলো আমাদের অটোজোম, বা আমাদের বাংলায় যদি বলেছো তাহলে তার বাংলা কথা কি, দেহ ক্রোমোজোম। নাম্বার দুই এর নাম হলো আমাদের সেক্স ক্রোমোজোম। এর বাংলা কথাও সেক্স ক্রোমোজোম, সেক্স ক্রোমোজোম। ওকে। এইবার আমাদের মানুষের দেহে যে অটোজোম আছে, এই অটোজোমটাকে আমাদের কত জোড়া আছে? এই অটোজোম আছে হচ্ছে আমাদের 22 জোড়া আছে, এবং আমাদের যে সেক্স ক্রোমোজোম এটা কত জোড়া আছে? এটা হচ্ছে আমাদের আছে হচ্ছে এক জোড়া। এইবার কি হয়েছে ভালো করে বোঝার চেষ্টা করো, একটা গেল 22 জোড়া, একটা গেল হচ্ছে এক জোড়া। এই যে 22 জোড়া এরা কি করে না, তুমি আর দেহের বাহ্যিক বৈশিষ্ট্য, অর্থাৎ তুমি রোগা না মোটা, ফর্সা না কালো, কি বৃত্তান্ত, তোমার শরীরে কি আছে না আছে, তুমি লম্বা হবে না বেঁটে হবে, ইত্যাদি প্রভৃতি যদি হয়, তার মানে এক কথায় আমি কি বললাম, এক কথায় হচ্ছে আমার দেহজ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। আমার কি করে? দেহজ বৈশিষ্ট্য কি করে না আমাদের নিয়ন্ত্রণ করে। ক্লিয়ার হয়েছে এখান থেকে? ক্লিয়ার হয়েছে, দেহজ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে। এছাড়া আমাদের কি আছে না, এছাড়া আমাদের যে জিনিসটা আছে সেই জিনিসটা কি না, আমাদের এটা কি করে, এটা হচ্ছে আমাদের লিঙ্গ নির্ধারণ করে। অর্থাৎ তুমি যে লিঙ্গে, তুমি হয় পুংলিঙ্গ হবে, নয় তুমি কি হবে, তুমি কি হবে, তুমি স্ত্রীলিঙ্গ হবে। এই পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গটা কি হবে সেটা আমাদের নির্ধারণ। এইবার যখনই তুমি আমাদের এই সেক্স ক্রোমোজোমের কথায় আসবে, তখন এই সেক্স ক্রোমোজোমটা আমাদের কি হয়েছে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আলাদা হয়। তাহলে আমাদের এখানে কি হয়েছে, আমাদের যে সেক্স ক্রোমোজোমটা আছে এটা আমাদের মেল ক্যান্ডিডেট ও ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আলাদা হয়। কিরকম আলাদা হয় ভালো করে বোঝার চেষ্টা করো। এক নম্বর যেটা হয়, যদি আমি ধরে নিলাম তুমি মেল ক্যান্ডিডেট, তাহলে তোমার দেহে দুটো ক্রোমোজোম থাকবে, মানে সেক্স ক্রোমোজোম থাকবে, একটা এক্স একটা ওয়াই। ইফ ইন দ্যাট কেস তুমি যদি ফিমেল ক্যান্ডিডেট হয়েছো, তাহলে তোমাদের দেহে কি থাকবে, দুটো ক্রোমোজোমই থাকবে, একটা এক্স অপরটাও এক্স। এবার যেহেতু একটা মেল ক্যান্ডিডেটের দেহে কি থাকে না, আমার একটা এক্স থাকে এবং একটা ওয়াই থাকে, কি কি থাকে, একটা এক্স থাকে এবং একটা ওয়াই থাকে।
তার জন্য আমরা কি বলবো? তার জন্য আমরা যেটা বলবো, সেই জিনিসটার নামটা হচ্ছে কি? সেই জিনিসটার নামটা হচ্ছে কি? যে আমার, সেই ক্ষেত্রে কি মাথায় রাখবে? এই নামটাকে বলা হয় কি? হেটারোজাইগোটিক ক্রোমোসোম। হেটারো জাইগোটিক, হেটারোজাইগোটিক ক্রোমোসোম, হেটারোজাইগোটিক ক্রোমোসোম থাকে। আর যদি আমাদের ফিমেলের কথা থাকে, ফিমেলের কথাটা হচ্ছে আমাদের হোমোজাইগোটিক ক্রোমোসোম। এখানটা করে কি আছে বলো? হোমোজাইগোটিক ক্রোমোসোম আছে। হোমোজাইগোটিক ক্রোমোসোম আছে। ঠিক আছে, কথাটা বুঝতে পেরেছো আমার এখান থেকে? তাহলে হেটারোজাইগোটিক গেল, আর একটা কি গেল আমাদের? আর একটা হচ্ছে আমাদের হোমোজাইগোটিক। ঠিক আছে, ক্লিয়ার না? ক্লিয়ার না বল? ক্লিয়ার প্রত্যেকে? তাহলে আমাদের যখন কোনো একটা পুরুষ মানে সন্তানের বা অপত্যের জন্য লিঙ্গ নির্ধারণ করা হয়, সেই লিঙ্গ নির্ধারণের সময় কিন্তু সম্পূর্ণ দায় কিন্তু সেই মেল ক্যান্ডিডেটের হয়। হয়েছে লিঙ্গ কি হবে, অর্থাৎ কোনো একটা অপত্যের জন্য সেটা ছেলে হবে না মেয়ে হবে, এই রিগার্ডিং কিন্তু তোমাদের ফিমেলদের কিন্তু কোন রকম কোনো হস্তক্ষেপ থাকে না। কথাটা বুঝতে পেরেছো? তাহলে কি হলো, তোমাদেরকে যেটুকু যা পড়ানো হলো একবার একটু দেখে নিয়ে বলো টোটালটা আমাকে বুঝতে পেরেছো কি পারোনি? আমি একটু তোমাদেরকে সুযোগ দিচ্ছি। আচ্ছা স্যার, ডিএনএ এর ক্ষেত্রে সেন্ট্রোমিয়ারের শ্রেণীবিভাগটা আর একবার বলুন। দেখো, সেন্ট্রোমিয়ারের শ্রেণীবিভাগ বলতে মা দুটো রকমের উপর সেন্ট্রোমিয়ারের শ্রেণীবিভাগ হয়েছে। একটা হচ্ছে সেন্ট্রোমিয়ারের অবস্থান, একটা হচ্ছে আমাদের সেন্ট্রোমিয়ারের সংখ্যা। যদি তুমি সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করেছো, তাহলে আমি কি দেখতে পাবো? তাকে চার ভাগে ভাগ করা যায়। যদি আমাদের একবারে মিডিলে থাকে, তাহলে তাকে বলবো আমরা মেটাসেন্ট্রিক। যদি আমাদের একটা একটু পার্সিয়ালিটি থাকে, তাকে বলবো সাবমেটাসেন্ট্রিক। যদি আমাদের অনেকখানি পার্সিয়ালিটি থাকে, তাকে বলবো অ্যাক্রোসেন্ট্রিক। এবং যদি আমাদের সামান্যতম একদিকে আর পুরোটা অন্যদিকে থাকে, তাকে আমরা বলবো হচ্ছে টেলোসেন্ট্রিক। এবং এদের ইংরাজি বর্ণ কার কি মতন, সেই জিনিসটা তোমাদেরকে কিন্তু আমি লিখে দিয়েছি। যে মেটাসেন্ট্রিক হলে ভি হয়, সাবমেটাসেন্ট্রিক হলে এল হয়, অ্যাক্রোসেন্ট্রিক হলে জে হয়, এবং টেলোসেন্ট্রিক হলে আই হয়। এবং আর একটা যেটা আছে কি, সেন্ট্রোমিয়ারের যে সংখ্যা, সেই সেন্ট্রোমিয়ারের সংখ্যার উপর ভিত্তি করে তোমাদেরকে কেউ যদি জিরো থাকে তাকে আসেন্ট্রিক ক্রোমোসোম, যদি আমাদের একটা থাকে তাকে মনোসেন্ট্রিক ক্রোমোসোম বলবো, যদি আমাদের দুটো থাকে তাকে ডাইসেন্ট্রিক ক্রোমোসোম বলবো, যদি আমাদের গ্রেটার দেন টু অর্থাৎ দুইয়ের বেশি, দুই বা ততোধিক থাকে, তাহলে আমরা তাকে কি বলবো? পলিসেন্ট্রিক ক্রোমোসোম বলবো। পলিসেন্ট্রিক ক্রোমোসোম বলবো। তাহলে এইটুকুনি হচ্ছে আমাদের টোটালটা গেল। হয়েছে? এখান থেকে বুঝতে পেরেছো? তাহলে আমাদের এখানে কি হয়েছে, জায়গাটা করে আমাদের এখানটা করে এইটা হচ্ছে টোটাল ব্যাপারটা গেল। তাহলে এইখানের মধ্যে তোমাদের বলো কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা আছে কিনা? ইউক্যারিওটিক কোষগুলো আরেকবার বলুন। স্যার, ইউক্যারিওটিক কোষ কিছুই না, যেখানে তোমাদের 70s তোমাদের রাইবোসোম থাকছে, এই 80s রাইবোসোম থাকছে, এবং যেগুলি আমাদের উন্নত কোষ, উন্নত কোষ মানে কি, তোমার দেহের কোষ, আমার দেহের কোষ ইত্যাদি প্রভৃতি থাকছে। এইগুলোকে আমি কি বলছি? এইগুলোকেই আমি বলছি কি, যে আমার ইউক্যারিওটিক কোষ। তাহলে চলো তোমাদের জন্য কিছু অবজেক্টিভ কোশ্চেন এনেছি, সেই অবজেক্টিভ কোশ্চেন গুলো একটুখানি জানাচ্ছি তোমাদেরকে। প্রথম কথা, হু প্রপোজ দ্য সেল থিওরি, অর্থাৎ কে আমাদের সেল থিওরি প্রবর্তন করেছেন? অপশন, কোষতত্ত্বের প্রস্তাব কে দিয়েছেন? রবার্ট হুক দিয়েছেন অপশন এ। অপশন বি, স্লেইডেন অ্যান্ড সোয়ান দিয়েছেন। অপশন সি, অ্যান্টন ভ্যান লিউয়েনহক দিয়েছে। নাম্বার দিয়ে হচ্ছে কি আমাদের রুডলফ হির্চ দিয়েছেন। তাহলে আমাদের এখানে যে উত্তরটি কি হবে, না আমাদের কোষ তত্ত্ব বা কোষবাদ এইটা দিয়েছেন কি আমাদের উদ্ভিদ বিজ্ঞানী স্লেইডেন এবং প্রাণী বিজ্ঞানী সোয়ান। অর্থাৎ তোমরা এখানে যেমন দেখছো বাংলা ইংরাজি দুটো ভাষাতেই
কোশ্চেন অ্যান্সার, এরকম দুটো ভাষাতেই কোশ্চেন অ্যান্সার থাকবে। এবং আমার এই পড়ানোর নোট ছাড়াও তোমাদের কাছে যেটা প্রিন্টেড নোট যাবে, প্রিন্টেড নোট মানে কি, যেগুলো কম্পিউটারে লিখে তোমাদেরকে পিডিএফ আকারে পাঠানো হবে, সেই পিডিএফ আকারেও কিন্তু তোমাদের সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে জিনিসটা কি হবে না, আমাদের একটা যেটা জিনিস থাকবে, কি থাকবে, আমাদের বাংলা ইংরাজি দুটো ভার্সনই থাকবে। ওকে, এখান থেকে বুঝতে পেরেছো? এবার কি হয়েছে ব্যাপারটা, না আমাদের এটা গেল। রবার্ট হুক কি করেছেন? রবার্ট হুক হচ্ছে আমাদের কোষ আবিষ্কার করেছেন। রবার্ট হুক কি করেছেন? রবার্ট হুক হচ্ছে কোষ আবিষ্কার করেছেন। ওকে গেল, চলো। এবার কি হয়েছে, নাম্বার 2, হুইচ অফ দি ফলোইং ইজ দ্য নট পার্ট অফ সেল থিওরি? অর্থাৎ নিম্নলিখিত কোনটি আমাদের কি নয়, না আমাদের কোষতত্ত্বের অংশ নয়। তাহলে আমাদের যদি কোষতত্ত্বের অংশ না থাকে, অল দ্য লিভিং অর্গানিজম আর মেড আপ অফ সেল। নাম্বার 2 কি, সেলস আর দি বেসিক ইউনিট অফ লাইফ, অর্থাৎ সেল হলো আমাদের প্রাথমিক একক। নাম্বার 2 কি, সেল অ্যারাইজ ফ্রম দি নন লিভিং ম্যাটার, অর্থাৎ একটা অজীবজাত বস্তু থেকে আমাদের কোষ তৈরি হচ্ছে। এবং ডি কি, সেল অ্যারাইজ ফ্রম দি প্রি এক্সিস্টিং সেল, অর্থাৎ সেল আমাদের তৈরি হয় একটা পুরনো সেল থেকে। বুঝতে পারছো? তাহলে আমাদের এখানে কোষতত্ত্বের অংশ নয় কি, দেখো আমাদের এখানে যেটা আছে, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। অর্থাৎ সেল অ্যারাইজ ফ্রম নন লিভিং ম্যাটার, অর্থাৎ সেলটা কি হচ্ছে, আমাদের নন লিভিং ম্যাটারের মধ্যে পড়ছে, হচ্ছে। মানে কিরকম, আমাদের একটা অজীবজাত বস্তু থেকে কোষ তৈরি হয়ে গেল। ওকে, নাম্বার 3, হু কি বলেছে এখান থেকে ভালো করে বোঝার চেষ্টা করো। হু অ্যাডেড দ্য স্টেটমেন্ট কি, না অল সেল কামস ফ্রম দি প্রি এক্সিস্টিং সেল। ঠিক আছে, তাহলে আমাদের কি হয়েছে এখান থেকে, যে আমাদের সকল বা সব কোষ পূর্ববর্তী কোষ থেকেই উৎপন্ন। এই বক্তব্যটি কে বলেছিলেন? স্লেডেন বলেছিলেন, অপশন এ। অপশন বি, সুমান বলেছিলেন। অপশন সি, রুডলফ ভির্চো বলেছিলেন। অপশন ডি, রবার্ট ব্রাউন বলেছিলেন। তাহলে মনে রাখবে আমাদের এখানে রুডলফ ভির্চো ইনি বলেছিলেন, কি বলেছিলেন, না অল সেল কাম ফ্রম দি প্রি এক্সিস্টিং সেল, বা সকল কোষ পূর্ববর্তী কোষ থেকে আমাদের সৃষ্টি হয়েছে। গেল। নাম্বার 4, নাম্বার 4 কি বলেছে, হুইচ অফ দি ফলোইং ডাজ নট ফলো দ্য সেল থিওরি, অর্থাৎ নিম্নলিখিত কোনটি আমাদের সেল তত্ত্ব অনুসরণ করে না বা কোষ তত্ত্ব অনুসরণ করে না? অপশন এ, প্লান্ট। অপশন বি, ব্যাকটেরিয়া। অপশন সি, আমাদের এনিমেল। অপশন ডি, আমাদের ভাইরাস। তাহলে দেখো, এখানে তো এমনি দেখে বুঝতে পারছো তোমরা যে আমাদের কি বলেছে, না আমাদের এখানে যখন কথাটি বলেছে কি, যে কি বলেছে, না প্লান্ট এবং এনিমেল হবে না। কারণ প্লান্ট এনিমেল আমাদের ইউক্যারিওটিক কোষ, তো ইউক্যারিওটিক কোষ মানে কিন্তু আমাদের সেই ক্ষেত্রে তাদের মধ্যে থাকবে। এখানে তোমরা মাথায় রাখবে যে ভাইরাস আমাদের কোষতত্ত্ব আবিষ্কার মানে কোষতত্ত্ব অনুসরণ করে না। এই জন্য ভাইরাসকে আমরা কি বলি, ভাইরাসকে আমরা অকোষীয় বলি। তাহলে ভাইরাসকে আমরা কি বলি, ভাইরাসকে আমরা অকোষীয় বলি। কারণ ভাইরাসের যে আয়তন, সেটা আমাদের অনেক ছোট থাকছে, তার জন্য বলছি। ঠিক আছে, চলো। কোশ্চেন নম্বর 5, হু ডিসকভার দ্য সেল ইন অ্যাট ফার্স্ট টাইম, অর্থাৎ কে প্রথম কোষ আবিষ্কার করেন? অপশন এ, অ্যান্টন ভ্যান লিউয়েনহফ। অপশন বি, রবার্ট হুক। অপশন সি, রুফার্ড ভির্চাউ। অপশন ডি, স্লেইডেন। অপশন ডি, স্লেইডেন। তাহলে আমাদের এখানে কি উত্তর হবে, না আমাদের এখানে প্রথম কোষ আবিষ্কার করেছেন কে?
প্রথম কোষ আবিষ্কার করেছেন হচ্ছে আমাদের বিজ্ঞানী রবার্ট হুক। তাহলে তোমরা প্রত্যেকে জানো যে বিজ্ঞানী রবার্ট হুক আমাদের কি করেছিল, প্রথম কোষ আবিষ্কার করেছিল। কোথা থেকে আবিষ্কার করেছিল? কর্কের যে ছিপি আছে সেই কর্কের ছিপি থেকে এই জিনিসগুলো আবিষ্কার করেছিল, এবং সেই কোষটি ছিল কি মৃত। তাহলে স্যার প্রথম সজীব কোষকে আবিষ্কার করেন, প্রথম সজীব কোষ আবিষ্কার করেন হচ্ছে কি আমাদের রবার্ট ব্রাউন। প্রথম সজীব কোষ আবিষ্কার করেন রবার্ট ব্রাউন। এটা কি করেছে? না এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস আবিষ্কার করেছেন কি না রবার্ট ব্রাউন। এবং এটা কি, এটা হচ্ছে আমার আবিষ্কার যেটা করেছে তার নামটা কি বলো, সজীব কোষও আবিষ্কার করেছে। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো এরপরে আরো বিভিন্ন কোশ্চেন আছে তোমাদের, ঠিক আছে? তা তোমরা যারা যারা আজকে এই ক্লাসটি করলে প্রত্যেককে থ্যাংক ইউ। প্রত্যেককে থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা স্যার, অপশন গুলো কি ইংলিশে থাকবে? না, অপশন গুলো ইংলিশে থাকবে না, প্রত্যেকটা কোশ্চেন অপশন সমস্ত কিছু বাংলায় থাকবে। বাংলায় ডিএনএ তে ইউরাসিল এবং থায়ামিনা সাইটোসিন, হ্যাঁ থায়ামিনা সাইটোসিনই হবে। যদি কোনো জায়গায় আমি কোনো কিছু হয়তো আনফরচুনেটলি বলে থাকি তোমরা সেটা একটু ঠিক করে নাও। ঠিক আছে, কি বললাম? যদি আমি কোনো জায়গায় বলে থাকি তোমরা ঠিক করে নাও। তো কোশ্চেন বাংলা ইংরাজি বা টোটাল যে নোটস বাংলা ইংরাজি টোটালটাই হবে। এবার তোমাদের ক্ষেত্রে দিক থেকে কি, তোমাদের দিক থেকে যদি কারোর কোনো কোশ্চেন থাকে রিগার্ডিং বায়োলজি তোমরা সে আমাকে কোশ্চেনটা করতে পারো। আদারওয়াইজ তোমরা একটু ওয়েট করে যাও, স্যার এখনই আসবেন, তোমাদের সঙ্গে 2 মিনিট 2 মিনিট 4 মিনিট কথা বলবেন, তারপরে তোমরা তোমাদের মতো লেফট নিতে পারো। ঠিক আছে, কথাটা বুঝতে পেরেছো? ইংলিশ বাংলা দুটোতেই থাকবে কোশ্চেন, ঠিক আছে? নাজমুল ইসলাম তোমাকে বলবো। ওকে। স্যার হয়ে গেছে? হ্যাঁ স্যার, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। থ্যাংক ইউ স্যার। আমি একটু গ্রুপটা ওপেন করে দিচ্ছি, যদি একটা দুটো সেন্টেন্সে তোমরা একটু ফিডব্যাক শেয়ার করো। আমি একটা দুটো একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের ফিডব্যাক শেয়ার করো, তাহলে আমি সাথে সাথে তোমার কোড শেয়ার করে বা এরপর যদি তোমরা পারমিশন দাও তাহলে বাকি কথাগুলো বলতে পারি। যাই হোক, আজকে ক্লাসে মানে সায়েন্সে কি কম স্টুডেন্ট সেটা বুঝতে পারছি না। যাই হোক, কম বেশি যাই হোক, তা ভেবে লাভ নেই। আমি দুটো গ্রুপকে ওপেন করছি, একটু যদি একটা দুটো সেন্টেন্স একটু ফিডব্যাক শেয়ার করি। আচ্ছা, তার আগে আমি কোডটা শেয়ার করার ব্যবস্থা করে দিই যাতে করে সময় নষ্ট না হয়। যাদের দরকার নেই লেফট নিয়ে চলে যাও, কোনো অসুবিধা নেই। আমি একটু শেয়ার করে দিচ্ছি, আশা করি দেখতে পাচ্ছ। এটা যেটা রয়েছে এটা ফার্স্ট পেজ, সেকেন্ড পেজে কোডটা রয়েছে, ঠিক আছে? কোড সেকেন্ড পেজে রয়েছে। এটা ফার্স্ট পেজ, সেকেন্ড পেজে কোডটা রয়েছে। দেখো আমি গ্রুপটা ওপেন করে দিলাম, দুটো গ্রুপ ওপেন থাকছে। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের ফিডব্যাক শেয়ার করি। দুটো গ্রুপ ওপেন থাকছে দেখো, যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের ফিডব্যাক শেয়ার করো। আবার বলছি, 2 মিনিট সময় নেবো, তার বেশি একদমই না। 2 মিনিট সময় নেবো, তার থেকে একটু বেশি সময় নেবো না। দেখো দুটো গ্রুপই ওপেন করা আছে, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমরা একটু ফিডব্যাক শেয়ার করো। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমরা ফিডব্যাক শেয়ার করো, দেখো দুটো গ্রুপ ওপেন করা আছে। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের ফিডব্যাক শেয়ার করো, দুটো গ্রুপ ওপেন আছে।
যদি একটা দুটো সেন্টেন্সের ফিডব্যাক শেয়ার করো, সবার কাছে রিকোয়েস্ট রইলো। আর 1 মিনিটের মধ্যে গ্রুপটা বন্ধ করে দেবো। গ্রুপটা বন্ধ করলাম তাহলে। কোডটা শেয়ার করে দিচ্ছি। নেক্সট দেখো, আশা করি দেখতে পাচ্ছ। যেটা বলার যে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, মানে হোয়াটসঅ্যাপ করে বলতে টাইপ করে পাঠাবে। কোডটা নিচে রয়েছে, নাম্বারে পাঠাবে সেটাও নিচে রয়েছে। কোনো স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না। আবার বলছি, যেহেতু এটা সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে যাবে, কোনো রকম কোনো স্ক্রিনশট বা ছবি বা ইমেজ কিন্তু রিড করতে পারে না। এমন নয় যে অনেক বড় কিছু থাকবে, খুব ছোট্ট জিনিস, সেটা মাত্র টাইপ করে পাঠাবে। নেক্সট, সিক্রেট কোড শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, অন্য কোনো ফরম্যাটে পাঠাবে না, যে টেক্সট মেসেজ করছো বা অন্য কিছু। নেক্সট যেটা বলার, নিচে যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে। আর সিক্রেট কোড কিন্তু প্রতিবার পাল্টাবে, কারণ এখনো যেটা শেয়ার করা হয়নি সেটা সিক্রেট। যে এটা শেয়ার করা হয়ে যাবে তখন আর সিক্রেট থাকছে না। তাই আগামীকাল আবারও কিন্তু অন্য কোনো সিক্রেট কোড থাকবে। 3টে পয়েন্ট মাথায় রাখবে। নাম্বার 1, যে অবশ্যই টাইপ করে পাঠাবে। নাম্বার 2, নিচে যে মোবাইল নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারটাতে পাঠাবে, অন্য কোনো নাম্বারে পাঠাবে না। বারবার বলছি, অন্য নাম্বারে পাঠালে তোমার কাছে যাবে না।
আর নাম্বার 3 অবশ্যই টাইমের মধ্যে পাঠাবে। ধরো আমি ধরে নিচ্ছি আজ রাত 12টার সময় আমি তোমাকে কোডটা পাঠাবো, রাত 12টার সময় বা 12:30টার সময় পাঠাবো, মানে যে মুহূর্তে পাঠাবো বা যে মুহূর্তে আমি সিস্টেম রান করে দেবো তারপর যদি তোমার কোড আসে তাহলে কিন্তু তোমার কাছে যাবে না। তাই বলবো এখনই পাঠিয়ে রাখো। এটা পাঠাতে খুব বেশি হলে 10 সেকেন্ড লাগতে পারে, 8 থেকে 10 সেকেন্ড টাইম লাগতে পারে। কোডে চলে গেলাম, যেটা হাইলাইট করা রয়েছে এটাই কোড, টিচিং মাই ড্রিম। এটা হচ্ছে সিক্রেট কোড। প্রতিদিন যে সিক্রেট কোড গুলো থাকবে এটা দেখবে কোনো না কোনো ওয়েতে, মানে যতটা না সিক্রেট কোড তার থেকে বেশি যে এগুলো অ্যাকচুয়ালি এখান থেকে তুমি কিছু না কিছু মোটিভেশন পাচ্ছ। টিচিং মাই ড্রিম এটাই হচ্ছে সিক্রেট কোড। আর নাম্বারটা এখানে দেওয়া আছে যে 6291515800। আমি আরো ভালোভাবে বলে দিই, তুমি যে গ্রুপে রয়েছো সেই গ্রুপের অ্যাডমিনও রয়েছে এই নাম্বারটা। তুমি দেখো যে গ্রুপে রয়েছে সেই গ্রুপের অ্যাডমিন রয়েছে এই নাম্বারটা 6291515800। আর কোড হচ্ছে টিচিং মাই ড্রিম। কোড যেটা বললাম যে টিচিং মাই ড্রিম এটা হচ্ছে সিক্রেট কোড। আর নাম্বারটা হচ্ছে 6291515800, 6291515800। শুধুমাত্র এটাকে টাইপ করে পাঠাও, কোন রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না, তাহলে তোমার কাছে যাবে না। বারবার বলছি, স্ক্রিনশট বা ছবি তুলে পাঠালে তোমার কাছে যাবে না। আর কোড হচ্ছে 629, আর নাম্বারটা হচ্ছে 6291515800, 6291515800। আর কোড যেটা বললাম টিচিং মাই ড্রিম, এটাকে শুধুমাত্র টাইপ করে পাঠাও, কোন রকম স্ক্রিনশট তুলে পাঠাবে না, তাহলে কিন্তু তোমার কাছে যাবে না। আশা করি সবার কাছে চলে গেছে, কোড সবাই পেয়ে গেছো। এখনই পাঠিয়ে রাখো, আমি বলবো এখনই সিক্রেট কোডটা পাঠিয়ে রাখো। আর নেক্সট যেটা বলার যে কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে, এটা তারা রিলেট করতে পারবে যারা অ্যাকচুয়ালি লাস্ট পর্যন্ত ক্লাস করেছিল। এটা তারা রিলেট করতে পারবে যারা লাস্ট পর্যন্ত ক্লাসটা করেছিল, মানে গতকাল। আর আজকে যেটা বলার যে আগামীকাল ইংলিশ ক্লাস থাকবে, ইংলিশ গ্রামার। তো আলাদা করে ইংলিশ গ্রামারের জন্য বলার দরকার বা প্রয়োজন হয় না, মানে সমস্ত কোর্সের জন্য, মানে আমাদের সেটা আপার প্রাইমারি টেট বলো বা প্রাইমারি টেট বলো, ইভেন গ্রুপ সি গ্রুপ ডি। কারণ মূলত এই জায়গাগুলোই কিন্তু এখানকার জন্য ইম্পর্টেন্ট। কেউ কেউ করছো যে প্রাইমারি টেট হবে না, তো আমি এটা বোঝাতে পারলাম না। গতকাল এই নিয়ে বারবার কথাগুলো বলেছি, মানে এরা জানি না কবে ঠিক সেই ম্যাচুরিটি আসবে এটা বোঝার জন্য, যে গতকাল আমি এই কথাগুলো বারবার বলেছি, সেই রেকর্ডিংটা গ্রুপে শেয়ার করা আছে। তারপরেও এই ব্যাপারগুলো, এই কথাগুলো বোঝার চেষ্টাই করছেন। যাই হোক, সব দায়িত্ব আমি নিতে পারবো না। নেক্সট যেটা বললো যে আগামীকাল ইংলিশ গ্রামার ক্লাস থাকবে, অবশ্যই পেডাগজি নিয়েও ডিসকাস হবে। মানে যেটা হবে আর কি, আগামীকাল কোনো টপিকের মধ্যে যাবে না, কারণ সেই সময় পাওয়া যাবে না। 1.5 ঘন্টা ক্লাসে ডেফিনেটলি সেই সময় হবে না। যেটা হবে তোমাকে বলে দিই প্রথমে, যে সিলেবাসটাকে নিয়ে ডিটেলসে বলবে, মানে বোথ গ্রামার এবং পেডাগজি। গ্রামারের মধ্যে মূলত 3টে জায়গা, আমাদের ইংলিশ গ্রামার বললে মূলত 3টে জায়গা আসে। এক, মানে 3টে পার্ট থেকে আমাদের এখানে কোশ্চেন আসবে, ঠিক আছে? যার মধ্যে প্রথমটা রয়েছে ইংলিশ কম্প্রিহেনশন, দ্বিতীয়টা রয়েছে তোমার ইংলিশ গ্রামার, এবং তৃতীয়টা রয়েছে ভোকাবুলারি। ইংলিশ কম্প্রিহেনশন তোমরা জানো যে আমাদের যে গদ্য পদ্য তুলে যে কোশ্চেন গুলো করছে। এবার অবশ্যই গ্রামার থেকে কিছু কোশ্চেন থাকবে, একদম ডিরেক্ট কোশ্চেন করে গ্রামার থেকে, এবং আর কিছু কোশ্চেন থাকবে যেটা হচ্ছে ভোকাবুলারি, যেমন সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, গ্রুপ ভার্ব, ফ্রেজাল ভার্ব। তো গ্রামার এগুলো থাকছে, প্লাস পেডাগজি, যে পেডাগজি সিলেবাসটা কি রয়েছে, কি কি পড়তে হবে আমাদেরকে ইংলিশ পেডাগজির মধ্যে, সেই ব্যাপারগুলো সবই বলবে। নেক্সট নাম্বার 2, যেটা যে অ্যানালিসিস পার্ট। এই যে বললাম যে গ্রামার, যেটা বললাম যে গ্রামার থেকে কতগুলো কোশ্চেন আসে, আমি ধরে নিচ্ছি টোটাল যে 15টা কোশ্চেন আসবে, ধরো যে 15টা পেডাগজি, 15টা গ্রামার। তো এই 15টা গ্রামারের মধ্যে যে আমাদের গ্রামারে কটা কোশ্চেন বা ভোকাবুলারি থেকে কটা কোশ্চেন আসবে, আমি ধরে নিচ্ছি গ্রামার থেকে ধরো 8টা কোশ্চেন আসছে, ভোকাবুলারি থেকে 7টা কোশ্চেন আসছে। তো গ্রামারের 8টা কোশ্চেন কোন কোন জায়গা থেকে আসছে, মানে পার্টস অফ স্পিচ এ বললে অনেক কিছু আসে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, ওদিকে প্রিপোজিশন, দেন সেন্টেন্স। আমরা জানি বিভিন্ন রকমের সেন্টেন্স আমাদের হয়, তাই না? যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, বিভিন্ন কিছু হয়। আমি যদি ইংলিশের ফ্যাকাল্টি নই, তো যিনি কালকে থাকবেন, যিনি এক্সপার্ট ফ্যাকাল্টি, তিনি আরো ভালো বলতে পারবেন। নেক্সট যেটা টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, সবকিছু আমাদের এখানে রয়েছে। তো এগুলো দেখবেন। এবং ভোকাবুলারি থেকে যে কটা কোশ্চেন কোথা থেকে আসছে, সিনোনিম কটা আসে, অ্যান্টোনিম কটা আসে,
ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কটা আছে, এই অ্যানালিসিস পার্টটা খুব গুরুত্বপূর্ণ তোমার জন্য, কারণ এগুলো কিন্তু পরবর্তীতে আর তুমি পাবে না। এর পরবর্তীতে যে ক্লাসগুলো হবে সেখানে কিন্তু একদম মানে জিরো থেকে ক্লাস হবে, পুরো চ্যাপ্টার ওয়াইজ, যে প্রথমে ধরো নাউন দিয়ে শুরু করলেন, তারপরে প্রোনাউন, তারপরে অ্যাডজেক্টিভ, ভার্ব, এইভাবে কিন্তু কন্টিনিউ চলবে। বুঝতে পারলাম? নেক্সট একই রকম ভাবে ভোকাবুলারি এই জায়গাগুলো হলো। পেডাগজিকটাও ডিটেলসে ডিসকাস করে দেবেন যে পেডাগজির কোথা থেকে কতগুলো কি কোশ্চেন থাকছে। এটা গেল। তৃতীয় যে পার্টটা সেটা হচ্ছে কি না, অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে ডিসকাস করবেন। ধরো প্রিভিয়াস ইয়ারের দুটো বা তিনটে কোশ্চেন সলভ করা হলো, এরকম ব্যাপারটা। এই তিনটে প্রথমত সিলেবাস, বোধ গ্রামার এবং পেডাগজি খুব ডিটেলসে শেয়ার করবেন। নাম্বার 2 বললাম অ্যানালিসিস, এই জায়গাটা তোমার জন্য ভীষণভাবে কাজে লাগবে, কারণ আমরা যে পথে হাঁটতে চলেছি সেই জায়গাটা ভীষণভাবে জানা জরুরি, যে কোথা থেকে কতগুলো কি কোশ্চেন আসে, তাই না? তা নাহলে এই স্মার্টনেস ব্যাপারটা নষ্ট হয়ে যাবে। যে আমি ধরে নিলাম যে আমার হয়তো টেন্স থেকে বেশি কোশ্চেন আসে, তাহলে আমাকে টেন্স কি বেশি গুরুত্ব দিতে হবে। আর্টিকেল থেকে তুলনামূলক কম কোশ্চেন আসে, তাহলে আমি আর্টিকেল তুলনামূলক কম দেখবো। ব্যাপারটা এরকম। কি ভয়েস চেঞ্জ, ন্যারেশনের মধ্যে ভয়েস চেঞ্জ থেকে বেশি কোশ্চেন আসে, ন্যারেশন থেকে কম কোশ্চেন আসে। এই যে যে ব্যাপারগুলো, এটা তুমি জানতে পারবে আগামীকাল যে অ্যানালিসিস পার্ট, এবং শেষে কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে ডিসকাশন হবে। কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অবশ্যই ডিসকাস হবে আগামীকাল ক্লাসে। ঠিক আছে? যাই হোক, স্টুডেন্টের সঙ্গে একেবারেই কম। আমি ভেবেছিলাম যে ওই যেটা বললাম না যে কয়েকটা পার্ট এখনো বাকি রয়েছে, 3টে পার্ট সম্ভবত তোমাদের সাথে ডিসকাস করতে বাকি রয়ে গেছে, কিন্তু আজ আর এর মধ্যে কি কি করবো বলো, 12-13 জন স্টুডেন্ট রয়েছে, সেখানে আর ডিসকাস করে কি বা হবে। আর দেখলাম মাত্র 4 জনের 3 নম্বর গ্রাফ ম্যাচ করছে। যদিও এটা যে খুব একটা অস্বাভাবিক তা নয়, কারণ আমাদের ধরে নাও যদি পরীক্ষা দেয় 1 লাখ ক্যান্ডিডেট, ভ্যাকান্সি থাকবে কত, খুব বেশি হলে 5-7 হাজার, 8 হাজার, এরকম একটা ভ্যাকান্সি থাকবে। তো সেখানে কোয়ালিফাই করবে হয়তো 20 জন, এই সরি 20,000, তাই না? আলটিমেট এরকমই দাঁড়াবে। তো সেই হিসাবে ধরো 20 জন ছিল, সেখান থেকে 4 জন রিপ্লাই করেছে, এটা খুব একটা অস্বাভাবিক নয়, খুব ভালো পার্সেন্টেজ বলতে পারি। যেটা করেছো ঠিকই আছে, অসুবিধা নেই। কারণ আমি বলবো সবাই রিপ্লাই দিও না, কারণ সবাই তো আর চাকরি পাবে না, সবাই তো আর চাকরি পাবে না, তাই না? সবাই চাকরি পেলে কি করে হবে? তো এই আর কি ব্যাপার। আমি আজ আর কোনো কিছু নিয়ে ডিসকাস করছি না, অন্য কোনো কিছুতে যাচ্ছি না। কারণ যেটা বলার আর কি, তোমাদের নাম্বারই বলে দিচ্ছে যে ঠিক আছে, দরকার নেই এগুলো, এই আর কি। যাই হোক, আমি এই পর্যন্ত রাখলাম। আগামীকাল লাইভ ক্লাস মিস করবে না। আবারও বলছি, ইংলিশ ক্লাস করার পর একটা কনফিডেন্সের জায়গা তুমি ফিরে পাবে। আর ইংলিশ আমাদের সবার জন্য দরকার, সেটা আপার প্রাইমারি বলো, মানে আপার প্রাইমারি তুমি সায়েন্স বলো বা সোশ্যাল সায়েন্স, তোমার ইংলিশ ম্যান্ডেটারি। ওদিকে প্রাইমারি ডেটার জন্য ম্যান্ডেটারি, আবার এদিকে গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য ম্যান্ডেটারি। তো ইংলিশ তুমি বাদ দিতে পারছো না। তো অবশ্যই ইংলিশ ক্লাস আগামীকাল মিস করবে না। ঠিক 8টা থেকে শুরু হবে, 9:30 পর্যন্ত চলবে, মানে 1.5 ঘন্টা ক্লাস মানে 1.5 ঘন্টায় চলবে। যেমন আজকেও দেখলে যে 1.5 ঘন্টা ক্লাস মানে 1.5 ঘন্টাই হবে, এর বেশি না। তো আমি এই পর্যন্ত রাখলাম। থ্যাংক ইউ সবাইকে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আগামীকাল ঠিক রাত 8টায় দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড নাইট।